সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে এনআরবি টিভির সরাসরি আয়োজন বাংলা মেইল জার্নাল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কানাডা টরন্টো থেকে। আমি আব্দুল হালিম মিয়া। আমাদের এই আয়োজনটি আপনারা জানেন যে একই সাথে ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদের সাথে আজকে অতিথি রয়েছেন বাংলাদেশের বহুল আলোচিত ব্যক্তিত্ব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, সময়ের আলোচিত ব্যক্তিত্ব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জনাব গোলাম মর্তুজা। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, সেই পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র একটি র্যাপিড টেস্টিং কিট বানিয়েছেন, যেটা বহুল আলোচিত বিষয়। আমরা সে বিষয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমাদের অনেকের মতেই তিনি একজন কিংবদন্তি, যিনি মুক্তিযুদ্ধে তার উচ্চতর ডিগ্রি সমাপ্ত না করেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে। তো আমরা আপনি যদি একটু বলেন আমাদেরকে আপনার সম্পর্কে। আমাদের কানাডার যারা প্রবাসী রয়েছেন অনেকেই রয়েছেন দীর্ঘদিন যাবত এখানে রয়েছেন, যদিও আমরা এখন বাংলাদেশে অনেক খোঁজ খবর রাখি, তারপরেও আপনার মুখ থেকে এনআরবি টিভির মাধ্যমে যদি আমরা একটু সেই জায়গায়, আমরা করোনা পরিস্থিতিতে আসার আগে যদি একটু আপনি আপনার সেই দিনকার কথাগুলো যদি একটু বলেন। আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাকে যে কয়েকটি বিষয়, বিশেষ করে যে আপনি এফআরসিএস ডিগ্রিটা আপনি একদম শেষ পর্যায়ে ছিলেন, তো তারপরে আপনি পাসপোর্ট ছিঁড়ে ফেললেন, তারপরে আপনি একটি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন, মাঝখানে সিরিয়াতে আপনাকে 5 ঘন্টা ডিলে করানো হয়েছিল। বাইরে পাকিস্তানি লেফটেন্যান্ট কর্নেল বা এরকম একজন অপেক্ষা করছিল, আপনার গেলে হয়তো আর নাম আসতে পারতেন না। যদি একটু বলেন আপনার সেই সময়কার কথাগুলো। ডাক্তার চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত শুনছেন না। উনি বোধহয় শুনছেন না। তো আমি আপনার কাছে আসি, জনাব গোলাম মর্তুজা। কি অবস্থা দেখছেন বর্তমান পরিস্থিতিতে করোনার? যে আমরা কানাডাতে প্রায় 4000-এর উপরে অবস্থা আপনি জেনেছেন বোধহয়, এবং সবচেয়ে বেশি যেটা আপনার আমেরিকাতে। তো আমরা আমেরিকার বর্ডারে রয়েছি। বাংলাদেশের পরিস্থিতি এবং এখানকার পরিস্থিতি মিলিয়ে, সারা বিশ্বের পরিস্থিতি মিলিয়ে যদি আপনার অভিজ্ঞতাটা বলেন। যদি এখনো পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে আমরা উদ্বিগ্ন আক্রান্তের সংখ্যা নিয়ে। মারা যাওয়ার সংখ্যা তুলনামূলকভাবে পৃথিবীতে যেভাবে করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, ইউরোপের কথা বলি আর উত্তর আমেরিকার কথা বলি, সারা পৃথিবীতে যেভাবে মারা গেছে সেই তুলনায় মারা যাওয়ার সংখ্যাগত জায়গাতে নিয়ে যদি কথা বলি, তাহলে বাংলাদেশে এখনো পর্যন্ত মারা যাওয়ার সংখ্যা কম, অনেক কম। সরকারের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও সরকারের পরিসংখ্যানের বাইরে সাধারণভাবে করোনা সন্দেহে বা করোনা উপসর্গ নিয়ে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, সেই সমস্ত মানুষের সংখ্যাও যদি আমরা সরকারের সংখ্যার সঙ্গে যোগ করি, তাহলে আমরা দেখব যে মারা যাওয়ার সংখ্যা অনেক কম। এটা বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত একটা স্বস্তির সংবাদ। কিন্তু বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কত এবং সেটা সেই সংখ্যা আগামীতে গিয়ে, সামনের সময়টিতে গিয়ে সেটা অনেক বেড়ে যাবে কিনা, এবং তার প্রেক্ষিতে সারা পৃথিবীতে যে মৃতের সংখ্যা, সেই মৃতের সংখ্যার কাছাকাছি বা সেরকম একটা জায়গাতে আমরা পৌঁছবো কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত একটা উদ্বেগ আছে বাংলাদেশে। সেই উদ্বেগটির একটা বড় কারণ হচ্ছে, আপনারা উত্তর আমেরিকাতে থাকলেও আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশ তো 16-17 কোটি মানুষের দেশ। আমাদের এই দেশটির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সবসময় একটা বড় রকমের প্রশ্ন আছে। আমাদের যারা দেশ পরিচালনা করেন, তারা যেহেতু দেশের চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল নন, তারা যেহেতু বিদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভরশীল, সে কারণে আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমাদের ক্ষমতাসীন যারা থাকেন তাদের খুব একটা নজর থাকে না, বিরোধী দলেরও নজর থাকে না। তারা যখন ক্ষমতায় থাকেন তারাও তখন বাইরেই যান। তো সেই কারণে আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত অগোছালো, অব্যবস্থাপনা। সে কারণে আমাদের করোনার মতো এরকম একটা মহামারী মোকাবেলার প্রায় কোনো রকম সক্ষমতা নেই। বিশেষ করে প্রথম থেকে যদি আসেন, আমাদের যে পরীক্ষা, 16-17 কোটি মানুষের দেশে করোনার যে WHO-র যে বক্তব্য যে পরীক্ষা, সেই জায়গাটিতে আমাদের খুব বড় রকমের দুর্বলতা আছে। আমরা প্রায় পরীক্ষা করতে পারিনি বললেই চলে। করোনার এই এতদিন পরে এসে 1 লক্ষ কয়েক হাজার পরীক্ষা করতে পেরেছি মাত্র, যেখানে লোক সংখ্যা 16 বা 17 কোটি। পরিসংখ্যানের ভিতরে এটা কোনো সংখ্যাই নয়। তো আর
তার মধ্যে আবার আমরা যেটা দেখছি যে সরকারি সিদ্ধান্ত, নীতি নির্ধারক পর্যায়ের যে সিদ্ধান্ত, সেই জায়গাটিতে আমরা খুব বড় রকমের একটা সমন্বয়হীনতা দেখছি, অত্যন্ত অগোছালো একটি অবস্থা দেখছি। আমরা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করিনি, কিন্তু আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি। সেই ছুটিটাই আমরা এখানে লকডাউন হিসেবে দেখছি, কিন্তু সেই লকডাউনটি সারা পৃথিবীতেই লকডাউন কার্যকর রাখা অত্যন্ত কঠিন ব্যাপার, বাংলাদেশের মতো দেশে তো আরো বেশি। তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে যে যোগ্যতা, যে সক্ষমতা নিয়ে লকডাউনটিকে কার্যকর রাখা দরকার, সেই জায়গাটিতেও আমাদের এক ধরনের শৈথিল্য আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লকডাউন আমরা চাই কি চাই না, কবে থেকে লকডাউন থাকবে, কখন থেকে থাকবে না, মার্কেট খুলবো কি খুলবো না, পোশাক শিল্প কারখানা খুলে দিলাম, খুলে দেওয়ার আগে আমরা বিবেচনা করলাম কিনা যে এখান থেকে যদি সংক্রমণের সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা কি করব, এই জায়গাগুলোতে খুব বড় রকমের একটা সমন্বয়হীনতা আছে। আর বাংলাদেশের মতো দেশে আরেকটি বিষয় খুব গুরুত্ব পায়, সেটি হচ্ছে আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা। আমাদের রাজনীতিবিদরা মুখে কথা বলার সময় হয়তো বলেন যে আমরা কানাডার সমান, আমরা সিঙ্গাপুরের থেকে শক্তিশালী, কিন্তু বাস্তবতা তো আমরা সবাই কম বেশি জানি, আপনারাও জানেন আমরাও জানি যে আমাদের অর্থনীতি ওই সমস্ত দেশের তুলনায় কত দুর্বল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো এরকম একটি অর্থনৈতিক শক্তির পক্ষে 1 মাস 1.5 মাস বা 2 মাস লকডাউনে থাকা সম্ভব কিনা সেটা খুব একটা বিবেচনার বিষয় ছিল। অর্থাৎ আমাদের যে আর্থিক সক্ষমতা, আমাদের যে চিকিৎসাগত জায়গাতে সক্ষমতা, সেই সক্ষমতার জায়গায় মোকাবেলা করার জন্য আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী একটা সুপরিকল্পনা জরুরি ছিল, সেই একেবারে শুরুর প্রস্তুতি থেকে শুরু করে এখন পর্যন্ত। কিন্তু আমরা দেখছি যে শুরুতে আমাদের যে পরিকল্পনা থাকা দরকার ছিল, যে প্রস্তুতি থাকা দরকার ছিল, আমরা সেই জায়গাটা তো ছিলাম না। হয়তো আমরা ধারণা করেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনার জায়গাতে বা প্রস্তুতির জায়গাতে কিছুটা উন্নতি হবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও দেখছি যে এতদিন পরে এসেও সেই পরিকল্পনার জায়গাতে আমরা পরিকল্পনা দেখছি না, কিন্তু আরো কেন যেন একটু গোছালো অবস্থায় দেখছি। হঠাৎ করে আমরা শুনলাম যে ঈদের আগে মার্কেট খুলে দেওয়া হবে, আমরা ধারণা করলাম যে ব্যবসায়ীরা হয়তো চাপ দিয়ে সরকারকে মার্কেট খোলানোর ব্যবস্থা করতে, কিন্তু তার অল্প সময়ই দেখলাম যে ব্যবসায়ী, বিশেষ করে বড় বড় শপিং মলগুলো যারা ব্যবসায়ী, তারা বলছেন যে না আমরা মার্কেট খুলবো না। তার মানে হচ্ছে ব্যবসায়ীরা চাননি যে মার্কেট খোলা হোক, সরকার এই সিদ্ধান্ত নিল। সরকারের কোন অংশে এই সিদ্ধান্তটি নিল? সরকারের একটি টেকনিক্যাল কমিটি আছে, যেখানে চিকিৎসক আছেন, সেখানে বিশেষজ্ঞরা আছেন। সেই বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা বলছেন যে এখন যদি মার্কেট খুলে দেওয়া হয়, লকডাউন যদি আস্তে আস্তে ওপেন করে দেওয়া হয়, তাহলে সংক্রমণের সংখ্যা বাড়বে। খুব স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসছে যে তাহলে সরকারের এই সিদ্ধান্তগুলো আসলে আসছে কোত্থেকে, কে সিদ্ধান্তগুলো নিচ্ছে? টেকনিক্যাল কমিটি বা বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিচ্ছেন না, তাহলে কি আমলাতন্ত্র নির্ভর রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিচ্ছেন? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি বিশেষজ্ঞদের কথা শুনছেন না? সবকিছু মিলিয়ে আমরা খুব উদ্বেগজনক একটা অবস্থায় আছি বাংলাদেশে। তো এখানে একটি ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে আপনি উল্লেখ করেছেন কিছু কথা ইতিমধ্যেই, তারপরে জিজ্ঞেস করি, 14 দল সুস্পষ্টভাবে কালকে বিবৃতি দেখলাম যে তারা দোকানপাট খোলার বিষয়টাকে তার উদ্বেগ প্রকাশ করেছে। তো এখানে 14 দলের সাথে সরকার এখানে পার্থক্যটা, মানে সমন্বয়হীনতা কোথায় আপনার কাছে মনে হয়? যে 14 দল একরকম বলছে। সেই এখন ধরেন সেই প্রশ্নটা আমাদের সবার। সরকার যেই যে আমি যে টেকনিক্যাল কমিটির কথা বলছি, 17 জনকে নিয়ে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এখন সেই কমিটিতে যারা আছেন, সরকারের আমলা আছেন, সেখানে চিকিৎসকরা আছেন। তো তারা যে কথা বলছেন আর 14 দল যে কথা বলছে তার সঙ্গে কিছুটা মিলে, তথ্যমন্ত্রী যে কথা বলছেন তার সঙ্গে টেকনিক্যাল কমিটির বক্তব্য মিলে, ডাক্তারদের নেতা ইকবাল আর্সেনাল যে কথা বলছেন তার সঙ্গে সাধারণ জনমানুষের বা আমরা যে কথা বলছি সেই কথাগুলো মিলে। কিন্তু তাহলে সিদ্ধান্তটা আসছে কোত্থেকে, কোন জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? পোশাক শিল্প কারখানা, পোশাক শিল্প খুলে দেওয়া হলো, সেই খুলে দেওয়ার পরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে বললেন যে কারা খুললো, কিভাবে খুললো, আমাকে কেউ কিছু জানায় না। অর্থাৎ এত বড় একটা মহামারী এবং আমাদের যে আর্থিক এবং স্বাস্থ্যগত সক্ষমতা, সেখানে এত অপ্রতুলতা, আমাদের সেই এত অপ্রতুলতার জায়গাতে আমাদের সবচেয়ে তো জরুরি ছিল পরিকল্পনা, সবচেয়ে তো জরুরি ছিল সুষ্ঠু ব্যবস্থাপনা। আমরা সেই জায়গাটিতে এখনো পর্যন্ত দেখছি না। ধরুন পরিকল্পনা, আমাদের যে রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থা আর একটি হচ্ছে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা। আমরা দেখছি যে এই করোনার মহামারী কালেও বেসরকারি উদ্যোগের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাকেও কাজে লাগানোর ক্ষেত্রে সেইভাবে কোনো সমন্বয় নেই। অর্থাৎ সরকার চেষ্টা করছে
আবার বেসরকারি হাসপাতালগুলো কাউকে ভর্তি করছে না। এখনো বাংলাদেশে যেমন আজকেই একজন অতিরিক্ত সচিব মারা গেছেন, একজন অতিরিক্ত সচিব যার সন্তান, যার মেয়ে আবার ডাক্তার। সেই অতিরিক্ত সচিবের মেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট দিয়েছেন, তিনি সেখানে বলছেন যে আমার বাবার চিকিৎসার জন্য, করোনার চিকিৎসার জন্য তিনি কর্মীটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট দরকার ছিল, কিন্তু আমি একজন ডাক্তার হয়েও সেটা নিশ্চিত করতে পারিনি। আপনি জানেন যে এর আগে সিলেটে একজন ডাক্তার মারা গেছে, তিনি সিলেটে, বিভাগীয় শহর সিলেটে আইসিইউ সাপোর্ট পাননি। এই যে আমাদের একটি হচ্ছে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নাই, আরেকটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনার মধ্যে অত্যন্ত অগোছালো একটি অবস্থা, আরেকটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনার সঙ্গে দুর্নীতির যে ওতপ্রোতভাবে সম্পৃক্ততা, সেটি এই কোভিড-19 করোনার মহামারী কালেও আমরা তার থেকে বের হয়ে আসতে পারছি না। আমরা ডাক্তারদের বলছি এটি উন্নত মানের মাস্ক, আমরা ডাক্তারদের বলছি এটা N95 মাস্ক, কিন্তু আমি দিচ্ছি অত্যন্ত নিম্নমানের মাস্ক। আমি ডাক্তারকে দিলাম পিপিই বলে, পরে দেখা গেল সেটার সঙ্গে যে সিল আছে সেই সিলে লেখা রেইনকোট। আপনি জানেন যে রেইনকোট আর পিপিই, মানসম্পন্ন পিপিই কত পার্থক্য। এটাকে আমরা বলছি এটা একটি ভুল। যদি তর্কের জন্য ধরে নেই যে ভুল, আপনার ভুল মানে ডাক্তারের জীবন, আপনার ভুলের কারণে একজন ডাক্তার মারা গেলেন, আপনার ভুলের কারণে আজকে 500-600-700 আক্রান্ত হচ্ছেন, আপনারা সুরক্ষা দিতে পারলেন না বলে আজকে 1-1.5 হাজার পুলিশ আক্রান্ত, কমপক্ষে 7 জন পুলিশ মারা গেলেন, আরো কতজনের কি অবস্থা হবে আমরা জানি না। এটা শুধু আপনাদের ভুল এবং আপনাদের প্রস্তুতির অব্যবস্থাপনার কারণে। এটা তো কোনো কথা হতে পারে না। আপনার সরকারি ব্যবস্থাপনা আর বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে কোনো সমন্বয় করতে পারলেন না। সরকারের হাসপাতালগুলো খালি পড়ে বেসরকারি হাসপাতালগুলো খালি পড়ে থাকলো, সেগুলোকে আপনারা কাজে লাগাতে পারলেন না। করোনা পরীক্ষার অনুমতি দিলেন না শুরুতে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বাংলাদেশে আমরা অত্যন্ত উদ্বিগ্ন একটা সময়ের মধ্যে পার করছি। সরকার বলছে আমরা সবকিছু করে ফেলছি, কিন্তু আমি জানি না মানে বাস্তবে আমরা সেই সরকারের বা নীতি নির্ধারকদের কথার খুব একটা প্রতিফলন দেখছি না। এই কথা সত্যি যে চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টার ফলটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। জি, এটা আমরা চেষ্টার ফল দেখতে চাই। তো আমাদের সাথে আপনাকে ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। তো আপনি কথা প্রসঙ্গে যে অতিরিক্ত সচিবের কথা বললেন, আমি এই প্রসঙ্গে একটু শোক প্রকাশ করি। তিনি গৌতম আইচ সরকার অতিরিক্ত সচিব, উনি একসময় গোয়ালন্দের উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। আমি এনআরবি টেলিভিশনের মাধ্যমে আজকে ওনার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে ফিরে যাব, উনি ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। আপনি যদি একটু বলেন, যে কথা বলছিলাম যে আমরা এই কথাগুলোতে ফিরে আসব, কারণ দর্শকদের প্রচন্ড আগ্রহ রয়েছে আপনার সম্পর্কে, যে আপনি সেই সময়কার একটু যদি বলেন যে আপনি কিভাবে উচ্চতর ডিগ্রি সমাপ্ত না করেই, সম্ভবত আপনি 1 সপ্তাহ আগে পরেই আপনার পরীক্ষা ছিল, আপনি লন্ডন থেকে যাত্রা শুরু করলেন, যদি একটু বলেন। বিবিসির বদৌলতে, আইটিএন এবং এর বদৌলতে যখন আমরা দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ইন্টারভিউ ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সিঁড়িতে দাঁড়িয়ে, এই সুন্দর প্রশ্ন বলছে যে তুমি কি জানো তোমাকে মেরে ফেলতে পারে মিস্টার রহমান। কে বলছে না, আমাকে যদি মারে তাদেরকে পাকিস্তানকে কঠিন আরো বড় সম্মুখীন হচ্ছে কমিউনিস্ট। পরবর্তীকালে ওনার মনে হলো হয়তো যুক্তিটা রাজনীতিবিদের মতো হয়নি। এই 15 সেকেন্ড পরে উনি হাত ছুড়ে দিয়ে বললেন, হ্যাভ দে গট এনাফ বুলেটস টু কিল 7 crore বাঙালিস। সেটা যখন দেখে আমরা বুঝলাম একটা আমাদের সামনের একটা নতুন দেশ আসন্ন। তাদের সবাই সংঘবদ্ধ করে চেষ্টা করি, হাইড পার্কের পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দেই, পুড়িয়ে দেই, এই পাকিস্তানের নাগরিক আমি না। সবাইকে চেষ্টা করে আমরা মিলিত হই। আবু সাইদ চৌধুরীর সাথে উনাকে একটা অনুরোধ করি, উনি যেন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ না করেন। আমাদের এমন একটা নেতা দরকার যে সর্বজনগ্রাহ্য। আবু সাইদ চৌধুরীকে আমি চিন্তাম ছাত্র অবস্থা থেকে, আমার মেডিকেল কলেজে উনি একবার করতে এসেছিলেন। যাই হোক, এটা করে আমরা বললাম যে বিদেশিদের আমাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। দেশের এদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে, টাকা দিয়ে সাহায্য করতে হবে, আমাদেরকে বিদ্যা বুদ্ধি এই সব কিছুকে যোগাযোগ। আমরা এপ্রিল মাসে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন করেছিলাম, আমি তার জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং সেটা দেখার জন্য তারপরে ওই মে মাসেই আসে। তারপরে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে যোগ দেই, এই করে এইভাবে আর কি আমার সম্পৃক্ততা
যখন দেশ স্বাধীন হওয়ার পাঁচকালে দেশ তো স্বাধীন হলো, নতুন দেশ তো করতে হবে। তখন তখন আপনার বয়স কত ছিল? 29 বছর। 29 বছর। তো আপনি যখন আসলেন, আসার পথে সিরিয়াতে আপনাদেরকে আটকের চেষ্টা করা হয়েছিল। জি জি, আমাদের তো পাসপোর্ট না, তো আমি তো পাসপোর্টই নিয়ে যাই, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট একটা নো স্টেট সার্টিফিকেট তার একটা কাগজ, ওটাই আমার একমাত্র সম্বল। সেটা দেখিয়ে ইটি দিয়ে বাংলাদেশ সরকারের সাথে সরাসরি যোগসূত্র করার জন্য আমি আর ডক্টর এম এ মবিন আসি। আমাকে অবশ্য আগের দিন ওখান থেকে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে বলেছিল তোমাদের পাকিস্তান গভর্নমেন্ট, আমি তো পাকিস্তানি না, আমাকে নিয়ে কেন মাথা ব্যথা তাদের। না না, তুমি বলো তোমাদেরকে, তোমরা একটু সাবধানে থেকো। দেখ, আমরা তো দামাস্কাস সিরিয়ান এয়ারলাইনে আসছিলাম, আমাদের ওখানে 1 ঘন্টা হল্টেজ ছিল। আমার কেন জানি মনে হলো যে প্লেন থেকে বাইর হব না, এখানে বসে ঘুমাই। প্লেন 4 ঘন্টাও ছাড়ে না। পরে বললেন কি ব্যাপার, কি সমস্যা? তখন হিয়ার হোস্টেস বলে সমস্যা তো তোমরা, তোমরা দুজন সমস্যা। আমরা কি করবো, আমরা সেখানেই বসে আছি। পাকিস্তানে ক্লেম করেছে তোমরা পাকিস্তানি নাগরিক, তোমাদেরকে তারা তুলে নেবে। এটা নিয়ে আন্তর্জাতিক একটা বিরাট চর্চা। তার প্লেন নাকি ইন্টারন্যাশনাল, এখানে এটা ঠিক সিরিয়া না, এটা ইন্টারন্যাশনাল লাইন। তারা এই নিয়ে তাদের তর্ক বিতর্ক হয়, তারা বলছে না, ইন্ডাকে আমরা হ্যান্ড ওভার করতে পারবো না, তাহলে ইন্টারন্যাশনাল একটা গন্ডগোল হবে। আমরা পরে ওই ডাক্তারটার জন্য বেঁচে যাই, ওরা তারপরে তো আমরা এসে এই করি। তা আপনি আপনি যেখানে কলকাতায় তারপরে ফিরলেন, তখন তখন একটি ফিল্ড হসপিটাল করলেন, প্রথম ফিল্ড হসপিটাল। তো এটা সম্ভবত এই সম্পর্কে যদি একটু বলেন। এটা যেটা হলো কি, আমরা তো আসার পরে আমাদেরকে, আমরা পয়লা মুক্তিযোদ্ধাদের লাগল পেলাম হলো হলো মেজর ক্যাপ্টেন হাফিজ, যে ফুটবলার ছিল, সে যশোর ফ্রন্টে ইয়াং, দেখলাম যে সত্যি যুদ্ধ হচ্ছে, এই ইয়াংদের ক্ষেত্রে আলাদা দিচ্ছে। তখন সাদেক খান, এই মেননের বড় ভাই, উনি আমাদের বলে যে আরে যুদ্ধ, জাফলা যুদ্ধ দেখতে চাও, যোগ দিতে চাও, আগরতলা যাও, 2 নম্বর সেক্টরে যাও। তখন সেখানে গিয়ে আমরা সেখানে মেজর খালিদ সাহেব বললো যে আমার ডাক্তার কিছু দরকার নাই, আমার অস্ত্র দরকার, বুলেটস অ্যান্ড গানস, তোমরা যাও, ফিরে যাও, বুলেটস অ্যান্ড গানস নিয়ে আসো। আমরা বুঝাবার চেষ্টা করলাম যে যুদ্ধে আহত হবে, মুক্তিযুদ্ধ আহত হলে তাকে শুশ্রূষা না দিলে তার মনোবল ভেঙে যাবে, সবসময় তার পিছনের দিকে তাকিয়ে যুদ্ধ হবে না। এই সময় যখন আস্তে আস্তে হতাহতের সংখ্যা বাড়তে লাগলো, ওসমানী সাহেব বললো যে উই নিড ফিল্ড হসপিটাল, আমাদের ফিল্ড হসপিটাল ছাড়া হবে না। তখন আমরা এটার জন্য বাংলাদেশ ফিল্ড হসপিটালটা তৈরি করি। সেটা হাবুল ব্যানার্জির বাগানে। হাবুল ব্যানার্জি ছিল আমাদের নেতাজি সুভাষ বসুর বডিগার্ড, মূলত পূর্ব পাকিস্তানের লোক, ওখানে চলে গেছে। তার একটা বিরাট বাগান ছিল ইতে, সেখানে সেখানে আমরা এটা বিরাট হাসপাতাল করে তুলি, যেটা 480 বেডের হাসপাতাল ছিল এখানে। তারপরে সমস্যা আসলো, এটা ডাক্তার নার্সের সমস্যা। তখন সেই যুগে খুব বেশি ডাক্তার মুক্তিযুদ্ধে সরাসরি যোগ দেয়নি। আর সিনিয়র ডাক্তার যে একজন ছিলেন, উনি কলকাতাতে প্র্যাকটিস শুরু করে দিলেন, যে বসে ভালো কেন, হি ওয়াজ এন এফআরসিএস এন্ড আদার। তো সেই অবস্থায় আমরা বললাম যে ছাত্রদেরকে ট্রেনিং দেব। তারপর বললেন নার্স, নার্স ছাড়া তো হাসপাতাল চলবে না। তখন নার্স যারা ছিল অধিকাংশই ছিল সংখ্যালঘু হিন্দু, তারা তো অত্যাচারিত হয়েছে। মুসলমানরা সেই যুগে নার্সিং আসতো না, খ্রিস্টানরা অত বেশি এফেক্টেড হয় বলে আসে নাই। যারা এসছিলেন তারা ওই বর্ডারে যে আবার হওয়ার ভয়ে গেলেন না, ভারতীয় পাওয়া গেল না। তখন কি করা যায়, আমি বললাম যে বিরাট থেকে নার্স নিয়ে আসি। আমাদের সহকর্মী অনেকে অফার করেছে ভলেন্টিয়ার হিসাবে। তখন ওসমানী সাহেব ছিলেন, উনি খুব ভক্ত, কারণ উনি দ্বিতীয় মহাযুদ্ধের সময় আহত হয়েছিলেন, ব্রিটিশ নার্স তাকে সেবা করেছিল। উনি বলছেন দে আর ওয়ান্ডারফুল, নিয়ে আসো, গো অ্যান্ড গেট দ্যাম অ্যাজ মেনি অ্যাজ দে ওয়ান্ট টু কাম। কিন্তু আমাদের তাজউদ্দিন সাহেব বাধা বাজায়, তার বলে তা হবে না, বলতে প্রেম আর যুদ্ধ দু জায়গায় সত্য হলো প্রথম। এই দুটাই ভয়ানক। এই সময় একটা বিদেশি আনলে আমাদের সবকিছু ন্যায্য ভাবে হয় না, এটা নিয়ে ব্যাড ডিপার্টেশন হবে, তুমি অন্য চিন্তা করো জাফরুল্লাহ। তখন আমরা আমাদের দেখেছি অনেক মেয়েরা, ইয়াং মেয়েরা, এমনকি সুলতানা কামাল, আসমা, এরা অনেকে বসে আছে এই ক্যাম্পে, এরা সবাই গেরিলা হতে চায়। আমরা তো মেয়েরা তো কেউ পাঠাতে বলতে আমাদের ছেলে আছে। তখন আমরা দেখলাম 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে উই ট্রেন দেম অ্যাজ এ নার্সেস। নার্সের কাজ কি,
আমাকে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে সাহায্য করা, হাত দোয়াই করা। এটাই কিন্তু আসলে আপনারা যদি খুশি হবেন, এই আমাদের এই যুদ্ধক্ষেত্রে এই লব্ধ অভিজ্ঞতাটাই পরবর্তীকালে 1977 সনে যেটা হেলথ ফর অল যেটা শুনে থাকেন, বিশ্বের ইয়ার 2000 জন্ম কিন্তু আমাদের ওখান থেকে। ওই বুদ্ধিটা দিয়ে এদেরকে 480 বেডের হাসপাতাল চালিয়েছি আমি। তবে এটার কিন্তু মূল কৃতিত্বটা আমার না, মূল কৃতিত্বটা ডক্টর M.A. মবিন। হি ওয়াজ এ কার্ডিয়াক সার্জন। সে লন্ডনের সবচেয়ে টপ হসপিটালের ছিল। আমি বরঞ্চ যুদ্ধের সাথে সাথে আমাকে আরো অনেকগুলি কাজ করতে হয়েছে ওসমানী সাহেবের নির্দেশে। যেমন এন্দ্রে মাল্লোর সাথে যোগাযোগ করতে হয়েছে, IR এর সাথে যোগাযোগ করতে হয়েছে অস্ত্র শস্ত্র জোগাড়ের জন্য। তারপরে তারা আমরা বুঝতে পারছিলাম যে সরাসরি ভাবে এক ভারতের প্রতি ডিপেন্ডেন্ট হলে আমাদের স্বাধীনতার ব্যাপারে অন্য সমস্যাও হতে পারে। এই হলো আমার সংক্ষেপে মুক্তিযুদ্ধের। এখানে আপনার আমরা আমরা আসলে আপনার কথা শুনবো, এই ইতিহাসের কথা শুনবো, আপনার ভূমিকার কথা শুনবো, আবার পাশাপাশি আমরা কিছু কিছু বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করব। তো এখানে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনি চলে আসলেন 16ই ডিসেম্বরে যে হেলিকপ্টারে জেনারেল ওসমানীর সাথে আপনি ছিলেন, সেখানে একটা গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এই সম্পর্কে কি আপনি একটু বলতে পারবেন আমাদেরকে? আচ্ছা, আসলে আমাদের এই ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমাদের ওসমানী সাহেব অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের লোক ছিলেন। আর অনেকে যে যায় বলে জানেন না, ভদ্রলোক তো মানে একরোখা মানুষ ছিলেন। এই ছিলেন উনি যখন আসলে আমাদের সবকিছু ফয়সালা হয়ে গেছিল অক্টোবর মাসেই, ইন্ডিয়া কিভাবে আসবে না আসবে। আমি গিয়েছিলাম দেখতে, খালেদ মোশাররফ আহত হয়েছিলেন যুদ্ধে, তাকে দেখা। তখন আমি তখন আজাদ ইন্ডিয়ানদের চাপে পড়ে এই খন্দকার মোশতাকের চাকরি যায় এবং আবুল কালাম আমাদের আজাদ আব্দুল সামাদ আজাদ হন উনারা। তার যাক, সেটা আরেক স্টোরি, আমি বলতে যাচ্ছি না। যখন আমি ওসমানী সাহেবকে বললাম, ওসমানী সাহেব বললেন যে সাবধান, উনাকে না জানিয়ে চুক্তি হয়েছে। ফলে উনি খুব ক্ষিপ্ত, রাত্রিবেলায় তাজউদ্দিন সাহেবের কাছে নিয়ে গেলেন, আমি জানি না কি করে হলো। তারপর থেকে আমাদের কি হবে, ভারতীয়রা চাইল যে স্বাধীনতার পরেই ভারতীয়রা এখানে সিভিল সার্ভেন্টরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দায়িত্ব নেবে, তাদের ইরা। ওসমানী সাহেব বললেন নো, নেভার, আমাদের এনাফ সিভিল সার্ভেন্ট আছে, অনেকে এসছে, আরো অনেক পাকিস্তানে আটকা পড়েছে, সো উই ক্যান রুল আওয়ার কান্ট্রি বেটার। নো, বাই নো ওয়ে, আমি কখনো সিভিলিয়ান দায়িত্বে আসতে পারে না। তখন ভারত এটাতে একটু উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা তখন তাকে, ওসমানী সাহেবকে, বিভিন্ন রণক্ষেত্রে যাওয়ার থেকে প্রতিহত করতে থাকে। সিদ্ধান্ত হয়েছিল যে 3রা ডিসেম্বরে ফার্স্ট অ্যাটাক করবে ইন্ডিয়া, আমাদের সাথে ফর্মালি নামবে, মুক্তিযোদ্ধাদের পিছনে আসবে। যশোর দিয়ে শুরু হয়। কি করছে না করছে জানার জন্য, যেহেতু ওসমানী সাহেব যেতে পারছিলেন না, আমাকে উনি বললেন জাফরুল্লাহ ইউ গো, যশোরে যেয়ে দেখেন তো কি করছে তারা। তখন আমরা 6 তারিখে, আমি 5 তারিখে, আমি 5ই ডিসেম্বর আসি, 6 তারিখে পৌঁছি। আমার সাথে ছিল KM ওবায়দুর রহমান। আমরা দুজনে আসি, এসে দেখি যে ক্যান্টনমেন্ট ইন্ডিয়ান সোলজাররা ঢুকছে আর লুট করছে। এই কথা জানাবার চেষ্টা করি, ফোনে জানানো যায়নি। সেটা যখন 7 তারিখে আমি আবার কলকাতায় ফিরে আসি, 8 তারিখে বলি যে কি ঘটনা দেখেছি। উনি আবার এটা নিয়ে হই হল্লা করে থাকেন। তাহলে ওই দিন এরকম ঘটনা ঘটেছিল, আপনি একসাথে হেলিকপ্টারে ছিলেন? সেটা আসছে হবে তখন যে যখন এটা পরে 8 তারিখের পরে উনাকে 12 তারিখে 10 তারিখ 10 কি 9 উনাকে একটা হেলিকপ্টার দিল, যেটা দিয়ে উনি রণক্ষেত্র পরিদর্শন করতে পারেন। আমরা 12 তারিখে কুমিল্লা আসি, 12 তারিখ রাতে সন্ধ্যায় কুমিল্লায় আসি। কুমিল্লায় এসে যখন তখন কুমিল্লা ফল হয়েছে, আংশিকভাবে পতন হয়েছে। যখন সার্কিট হাউস আমরা জায়গাটা উঠতে যাব, সেখানে পয়লা এসেই ওয়েলকাম জেনারেল ওসমানী, কে একজন ভারতীয়, একজন ভারতীয় সিভিল সার্ভেন্ট। তারা পরিচয় করালো, আই এম মিস্টার মুখার্জি, অমুক IPS, আই এম মিস্টার সিনহা। এটা তো ওসমানী সাহেবকে থাকে, উনি ওখানে থাকবেন না সার্কিট হাউসে, ওই সার্কিট হাউসে উনি থাকবেন না। বলছে না, ওদের সাথে আমি থাকবো না। আমরা ওয়াবদা গেস্ট হাউসে চলে যাই। 13 তারিখ কুমিল্লা ক্যান্টনমেন্ট উনি ফাইট করে, আমরা 2 দিন ওখানে যখন আসি, এখন খবর আসলো যে ওটা শেখ কামাল ছিল উনার ADC, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ছিল তার ADC। চৌধুরী জাফর ভাই, আমরা যাব না,
16 তারিখে এসে গেছে, আমরা যাবো না, কখন রওনা হবো। ওসমানী সাহেবকে আমি যখন বললাম যে 5টার সময় আমরা রওনা হবো, উনি বললো যে জানি আমাকে ওয়েট করতে হবে। হোয়াই, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ? বলতে নো, বাট আই এম আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি যুদ্ধ পরিচালনা করি, কিন্তু ফাইনাল সিদ্ধান্তটা নেবে হলো। হি ওয়াজ ভেরি ডেমোক্রেটিক মাইন্ড। আমি যত দেখেছি না, ভদ্রলোক অত্যন্ত কম হয়েছে। তা দাওয়াত কিন্তু না, 16 তারিখে খবর আসলো, ওখান থেকে তাকে বললো যে আপনি অপেক্ষা করেন, অর্থাৎ তাকে যেতে হবে না। ওনার মন খুব খারাপ হয়ে গেল। হওয়ার পরে তখন ব্রিগেডিয়ার গুপ্তা আমাদের একটা কম্পেনিয়ন ছিল, সে বললো যে সিলেট স্যার কি হয়ে গেছে, সারেন্ডার করেছে। তখন ওসমান সাহেব বললো ওকে চলো সিলেটে যাই, আমার পূর্বপুরুষের গোরস্থানে যাব, যেখানে আমি সমাহিত হব, আমি চলো যাই সেখানেই যাব। তখন আমরা 16 তারিখে দুপুরে রওনা হই। আসলে তখনও সিলেটের কিন্তু পতন হয়নি, তা সেটা বড় কথা না। আমরা যখন যাই, সেখানে কিন্তু পাকিস্তানি কোনো প্লেন ছিল না, অল বেনি গ্রাউন্ডেড। হঠাৎ আমাদের ফ্লাইট যখন আমরা সিলেটের মাথায়, একটা আননোন প্লেন আমাদের চারিদিকে ঘুরতে থাকে, ঘুরে যে ফায়ার আপার যখনই হলো, আমাদের ওই ওটা M8 প্লেন, বড় বড় হেলিকপ্টার, ওর ইটা হয়ে যায়, আর তাদের ওর ফুয়েল ট্যাঙ্কটা চলে যায়। ফুয়েল ট্যাঙ্ক চলে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন যে ওই প্লেনের পাইলট বলছে যে স্যার আমি ম্যাক্সিমাম আই ক্যান সার্ভাইভ 10 মিনিটস, ম্যাক্সিমাম 10 মিনিটস, উই আর অল গোয়িং টু ইউ। আর এই ওখানে ওই আক্রমণে জেনারেল রব ছিলেন, উনি আহত হন, হি ওয়েন্ট ইনটু কার্ডিয়াক অ্যারেস্ট। আমি তাকে মেসাজ দিতে থাকি, কার্ডিয়াক মেসাজ দিয়ে তাকে করতে থাকি। শেখ কামালও একটু ব্রাশ লেগেছিল। আর ওসমানী সাহেব লাভ দিয়ে উঠে বললেন, আমার একটা দামি জ্যাকেট ছিল বিলাত থেকে আনা, জাফরুল্লাহ গিভ মি ইউর জ্যাকেট। সেটা দিয়ে উনি তেলের ইটাকে হাত দিয়ে ধরে চেষ্টা করছিলেন যেন কম একটু ঠেকানো যায়। আর উনি দাঁড়িয়ে বলছেন যে আই নো সিলেট লাইক দ্য পাম্প অফ মাই হ্যান্ড, আমার হাতের তালুর মতো আমি সিলেটকে চিনি। এক সময় আর এদিকে পাইলট ভেরি ড্রামা করে, সেখানে কো পাইলট সেখানতে থাকে 1 2 3 59 1 মিনিট 7 মিনিটস টু গো। আমি মারাই যাব, কালকে আমাদের ইতি কি লেখা হবে, আমাদের ইপিটিএফে কি লেখা হবে, আমরা তো দেখবে যে আমরা স্বাধীনতা দেখতে পেলাম না, এইরকম। ঠিক হঠাৎ ওসমানী সাহেব বলে আসলেন ল্যান্ড হিয়ার, মাই বয়েজ ল্যান্ড হিয়ার, বলে উনি বললেন যে লেট মি গেট ডাউন ফার্স্ট টু টেস্ট দ্য এনিমি বুলেট ইফ দেয়ার ইজ ওয়ান। উনি লাভ দিয়ে বললেন, আমি বললাম যে হোল্ড হিট, বলে রব সাহেবকে ছুড়ে দিলাম, যাতে রব সাহেবকে ছুড়ে দিলাম। তারপর আমরা একে একে নামলাম, আমাদের সামনে প্লেনটা পুড়ে গেল। আর লোকজন তখন ওসমানী সাহেবকে পরে জড়িয়ে বলছে যে দুশ্মন আইসে বা দুশ্মন। পরে যখন তাকিয়ে দেখে মোচবিহীন জেনারেল ওসমানী, তাকে ধরে তারা নাচতে শুরু করলো। মজার ব্যাপার হলো এটা ইন্ডিয়ার কোনো জায়গায় রিপোর্টেড হলো না, কোনো ইনকোয়ারি হলো না, কিছু না, এই প্লেন কোথায় ছিল। এটা আসলে এই হলো ইতিহাসের একটা ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো আপনার এই এখন আমরা আপনার আরো কয়েকটি বিষয় আমরা জানবো, তবে আপনার র্যাপিড টেস্টিং কিট নিয়ে আমরা কিছুটা কথা বলবো। তো এই প্রসঙ্গে এই আমি যদি একটু ভিন্ন প্রসঙ্গে একটু ঘুরে আসি জনাব গোলাম মর্তুজার কাছে, যে এই যে সিদ্ধান্ত দেওয়ার পরে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যে দোকান খোলার সিদ্ধান্ত এবং গার্মেন্টস খোলার সিদ্ধান্ত, পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক দোকান শপিং কমপ্লেক্সের বিশেষ করে মালিক বা যারা যারা সমিতি রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা খুলবেন না, যেমন বসুন্ধরা, তারপরে আপনার যমুনা, এবং দেখলাম যে নিউ মার্কেট, মৌচাক মার্কেটও খোলা হবে না, আনারকলি এগুলো খোলা হবে না। তো এই প্রসঙ্গে কারা খুলছে এবং কারা খুলছে না, কেন এরকম হচ্ছে, কি আপনি কি মনে করেন এই বিষয়ে, তথ্যগুলো কি সঠিক কিনা? আমি আমি জি আমি আমার আগের অংশের বক্তব্যে কথাগুলো বলেছিলাম যে আমরা প্রথমে যখন এই মার্কেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো যে 10 তারিখ থেকে খোলা হবে, তখন আমাদের ভেতরে একটা জিনিস কাজ করেছিল যে পোশাক মালিকরা চাপ দিয়ে যেরকম সরকারকে পোশাক শিল্প কারখানা খোলানোর ব্যবস্থা করেছে, এক্ষেত্রেও হয়তোবা বাংলাদেশের ব্যবসায়ীরা চাপ দিয়ে হয়তো সরকারের থেকে মার্কেটগুলো খোলানোর ব্যবস্থা করেছে, এর প্রেক্ষিতেই হয়তো সিদ্ধান্তগুলো এসেছে।
হ্যাঁ, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যখন প্রথমে বসুন্ধরা কর্তৃপক্ষ ঘোষণা দিল যে তারা বসুন্ধরা শপিং মল খুলবেন না, তারপরে যমুনা ফিউচার পার্ক খুলবেন না, যখন যমুনা গ্রুপ থেকে সিদ্ধান্ত আসলো, তারপর পর্যায়ক্রমে ঢাকার নিউ মার্কেট সহ অন্যান্য মার্কেটের ঘোষণা আসলো যে তারা খুলবেন না, তখন আমরা খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়লাম যে ব্যবসায়ীরা চাচ্ছে মার্কেট না খুলতে, কেবলে সরকারের ভেতর থেকে এই সিদ্ধান্ত কেন আসছে। আবার সরকারের ভেতরে আমি আগের অংশে যেটা বলেছিলাম পূর্তি হয়ে যাবে, যে সরকারের যে টেকনিক্যাল কমিটি, সেখানে সরকারের আমলারা আছেন, সেখানে ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা যে মতামত দিচ্ছেন তাদের সেই মতামতেও কিন্তু মার্কেটগুলোর খোলার বিপক্ষে তাদের মতামত। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যিনি ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশের অত্যন্ত সুধন্য ডাক্তার ডাক্তার ABM আব্দুল্লাহ, তিনিও কিন্তু বলছেন যে যদি মার্কেটগুলো খুলে দেওয়া হয়, যদি লকডাউন শিথিল করে দেওয়া হয়, তাহলে সংক্রমণের সংখ্যা বাড়বে। অর্থাৎ বিশেষজ্ঞরা যা বলছেন আর আমরা বাইরে থেকে গণমাধ্যমের কর্মী হিসেবে যা বলছি, তাদের কথা একরকম হয়ে যাচ্ছে, বা রাজনীতিবিদ অনেকের কথা একরকম হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে তথ্য প্রতিমন্ত্রী যে কথা বলছেন সেটাও আমাদের কথার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এই সিদ্ধান্তগুলো আসছে কোথা থেকে? এইখানে মূল বিষয় যেটি আসে সেটি হচ্ছে করোনার মতো এরকম একটা মহামারী মোকাবেলার জন্য দু তিনটি পথ থাকে। দু তিনটি পথের মধ্যে পৃথিবীতে এখন পর্যন্ত যে সমস্ত উদাহরণ তৈরি হয়েছে তার মধ্যে একটি উদাহরণ চীন তৈরি করেছে, সেটি হচ্ছে কঠোর লকডাউন। এখন চীন যে প্রক্রিয়াতে যত কঠোর লকডাউন করতে পেরেছে, পৃথিবীর আর কোনো দেশ সেটি পারে নাই। এটা উত্তর আমেরিকার কোনো দেশ পারে নাই, এটা ইউরোপ পারে নাই। আরেকটি পথ হচ্ছে পরীক্ষা করে শনাক্ত করা, লকডাউন পুরোপুরি যদি নাও হয়। সেই কাজটি পৃথিবীতে সবচেয়ে ভালোভাবে যে তিনটি দেশ করেছে, তার মধ্যে এশিয়ার একটি দেশ দক্ষিণ কোরিয়া, আরেকটি দেশ তাইওয়ান, ভিয়েতনাম, এরা করেছে, আর ওদিকে আইসল্যান্ড করেছে। এই দেশগুলো করেছে, তারা পরীক্ষা করেছে, মানে পরীক্ষা করেছে, তারা গণহারে পরীক্ষা করেছে। এখন তারা বিশেষ করে দক্ষিণ কোরিয়ার কথা যদি আপনি বলেন, তাহলে তারা PCR মেশিনে পরীক্ষা করেছে, তারা র্যাপিড টেস্ট করেছে। বাংলাদেশে যে র্যাপিড টেস্ট নিয়ে বহু তর্ক বা বিতর্ক চলছে, বাংলাদেশে আমাদের এখানে একটি ধারণা তৈরি করে দেয়া হয়েছে। সেই ধারণাটি হচ্ছে যে র্যাপিড টেস্ট পৃথিবীর কোথাও নাই। হ্যাঁ, র্যাপিড টেস্ট পৃথিবীর কিছু কিছু দেশে নাই। আমি যতদূর জানি যে কানাডা সম্ভবত র্যাপিড টেস্টের অনুমতি দেয়নি এখনো, আমেরিকাও দেয়নি, কিন্তু আমেরিকা পরে নাস্তানাবুদ হয়ে বাধ্য হয়ে এটা দিতে। কিন্তু পৃথিবীর কোথাও নেই, এই তথ্যটা একেবারেই সঠিক নয়। ইউরোপের যেটা সমস্যা হয়েছে সেটি হচ্ছে পৃথিবীর বহু দেশ র্যাপিড টেস্টের কিট কিনেছিল চীনের কাছ থেকে। চীনের কাছ থেকে কিট কিনে পদে পড়েছে, অর্থাৎ চীনের থেকে যারা কিট কিনেছিল সেই কিটগুলো ছিল নিম্নমানের। ভারত চীনের থেকে র্যাপিড কিট কিনেছিল, সেটা কিনে তারা দেখেছে সেগুলো নিম্নমানের। ভারত চীনের র্যাপিড টেস্ট বাতিল করে দিয়েছে, কিন্তু ভারত তাদের নিজেদের গবেষণায় নিজেদের বিজ্ঞানীদের উদ্ভাবিত যে কিট, র্যাপিড কিট, সেটি ব্যবহার করছে। নেদারল্যান্ড চীনের কিট পাঠিয়েছে, কিন্তু নেদারল্যান্ড কোরিয়ান কিট ব্যবহার করছে, বা ইউরোপের অন্য উন্নত র্যাপিড কিট ব্যবহার করছে। একই রকম ভাবে পৃথিবীর বহু দেশ র্যাপিড টেস্ট করছে। এখন র্যাপিড টেস্টের ক্ষেত্রে একটি কথা বলা হয়, এটি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আছেন, তিনি বলবেন, আমি তো আর এটার বিশেষজ্ঞ নই। আমরা সারা পৃথিবীর যা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, বিজ্ঞানীরা যা বলছেন, আমরা সেটা পড়ে কথা বলছি। র্যাপিড টেস্ট বিষয়ে যে কথাটি বলা হচ্ছে যে এখানে 20 to 25% একটি ভুল রেজাল্ট আসতে পারে। আমি তর্কের জন্য ধরে নিলাম যে হ্যাঁ, এই ভুল রেজাল্ট আসতে পারে। এখন এই যে 25 থেকে 30% ভুল রেজাল্ট পৃথিবীর প্রেক্ষিতে, প্রায় সব দেশের প্রেক্ষিতে, PCR মেশিনের যে পরীক্ষা সেখানেও তো ভুল রেজাল্ট আসে, এবং বাংলাদেশে যে PCR মেশিনের যে পরীক্ষা চলছে সেখানে তো ভুল রেজাল্ট আসছেই। আপনি যাকে শনাক্ত করছেন, যেমন একজন ব্যাংকার মারা গেছেন, তিনি পরপর দুইবার টেস্ট করিয়েছিলেন, দেখা গেছে যে তার নেগেটিভ এসেছে, কিন্তু পরে দেখা গেছে যে তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ ভুল রেজাল্ট আসতে পারে। এখন কি ভুল রেজাল্ট আসতে পারে সেটা মনে করে আমি র্যাপিড টেস্টে যাবই না, পৃথিবীতে তো এরকম দেশ নাই। পৃথিবীর যে সমস্ত দেশ বলছে আমি র্যাপিড টেস্টে যাব না, সেই সমস্তের পরীক্ষা পর্যাপ্ত সক্ষমতা আছে। যে কোরিয়া এমন একটি ভাবে পরীক্ষা করেছে যে ড্রাইভিং থ্রু যে টেস্ট পদ্ধতিতে করেছে, যে ইউরোপ আমেরিকাতে বড় বড় সুপার স্টোর গুলো বা বড় ম্যাকডোনাল্ডস এর মতো এরকম দোকানগুলোতে তারা যে ড্রাইভিং থ্রু সার্ভিস দেয়, যে গাড়ি নিয়ে দোকানের ভেতরে চলে গেলে গাড়িতে বসা অবস্থাতে পণ্যটি নিয়ে আবার তিনি চলে আসবেন। কোরিয়া এই পদ্ধতিতে এই
করোনা ভাইরাসের পরীক্ষা করে সফল হয়েছে। এখন আমরা হয়তো সেটা করতে পারবো না। এখন আমি যেটা জানি না, আমরা এটা নিয়ে বহু কথা বলেছি যে গণস্বাস্থ্য কেন্দ্র কি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। এখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কে? জাফরুল্লাহ একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের গরিব মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, গরিব মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে তিনি কাজ করেন। এখন সেই প্রতিষ্ঠানে যে বিজ্ঞানীরা, যে গবেষকরা, তারা কারা? ডক্টর বিজন কুমার শীল যখন তিনি সিঙ্গাপুরে থাকা অবস্থাতে সিঙ্গাপুর সরকারের চাকরি করে গবেষণা করেছেন, তিনি সার্স ভাইরাসের কিট আবিষ্কার করেছেন। আর ডক্টর বিজন কুমার শীল এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মুখ দিয়ে আমরা যেটা শুনেছি সেটি হচ্ছে সার্স ভাইরাস 82 বার সার্স ভাইরাস সঙ্গে এই করোনা ভাইরাসের প্রায় 82% মিল আছে। অর্থাৎ সার্স ভাইরাসের রূপান্তরিত একটি রূপ হচ্ছে করোনা ভাইরাস। এখন সেই বিজ্ঞানীরা গণস্বাস্থ্যে গবেষণা করে একটি কিট উদ্ভাবন করেছেন। একটি কিট উদ্ভাবন করার পরবর্তী প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটি হচ্ছে আপনি এখন একটি যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছেন, একটি জরুরি অবস্থার মধ্যে আছেন। সেই অবস্থার মধ্যে আমাদের একটাই দাবি ছিল, আমরা বাংলাদেশের হিসেবে এটি গণস্বাস্থ্য তৈরি করলেও আমাদের একই দাবি থাকতো, অন্য যে কোনো প্রতিষ্ঠান তৈরি করলেও আমাদের একই দাবি থাকতো। সেই দাবিটি হচ্ছে এই কিটটি বাংলাদেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী অত্যন্ত দ্রুত গতিতে পরিপূর্ণ বলেন যে এটি কার্যকর আছে কি নাই। যদি কার্যকর থাকে তাহলে এটার অনুমতি দেন, দেশের মানুষের চাহিদা মেটানো হোক। পৃথিবীর অন্যান্য দেশ থেকে, যেমন আমেরিকা থেকে বা ইন্দোনেশিয়া থেকে বা মালয়েশিয়া থেকে যারা যোগাযোগ করছেন তাদেরকেও যাতে এই কিটটি দেয়া যায়। যদি পরীক্ষায় প্রমাণিত হতো যে না, গণস্বাস্থ্য কেন্দ্র যে কিটটি উদ্ভাবন করেছে এটি নয়, তাহলে আমরা বলতাম যে পুনরায় পরীক্ষা করা হোক, অথবা আমরা মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে এটি হবে না। কিন্তু পরীক্ষাই করা যাবে না, এবং আজ থেকে এই প্রায় মাসখানেক ধরে আমরা যে পথের মধ্যে গেলাম, যে প্রক্রিয়ার মধ্যে গেলাম, এটি হচ্ছে একটা নর্মাল সময়ের প্রক্রিয়া, একটা স্বাভাবিক সময়ের প্রক্রিয়া, যে সব কিছু মেনে আস্তে 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 আমরা যাব। আমি একটি উদাহরণ ধরেন সবসময় দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে পৃথিবীতে যখন একটি ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি 10-15টি ধাপ অতিক্রম করে তারপরে সেই ভ্যাকসিনটি বাজারে ছাড়ার অনুমতি হয়। এখন যখন পৃথিবীর উন্নত দেশগুলো ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে, তখন কিন্তু দেখবেন 5-6টি ধাপ অতিক্রম করে গিনিপিগ বা অন্য কোনো প্রাণীর উপর এটির পরীক্ষা করার আগে স্বেচ্ছাসেবী মানবসের উপরে এটির পরীক্ষা করা হচ্ছে। তার মানে হচ্ছে কয়েক ধাপ এগিয়ে এসে তার পরীক্ষা করা হয়েছে। নরওয়ের একটি প্রতিষ্ঠান বলছে তাদের একটি ভ্যাকসিন তৃতীয় দফা পর্যন্ত, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, প্রথম দফা পরীক্ষা সম্পন্ন হয়েছে, তৃতীয় দফা পরীক্ষা সম্পন্ন হতে আরো প্রায় বছর খানেক লেগে যাবে। তখন সেখানে তাদের বিশেষজ্ঞরা আলোচনা করছেন যে দ্বিতীয় এবং তৃতীয় দফা পরীক্ষা বাদ দিয়েই এটা বাজারে ছাড়া যায় কিনা, মানুষের জন্য ছাড়া যায় কিনা, তারা এখনো সিদ্ধান্ত নেননি, কিন্তু বিষয়টি আলোচনায় আছে। অর্থাৎ এই জায়গাটিতে আমাদের বক্তব্য যে গণস্বাস্থ্য কেন্দ্র, আমাদের দেশের প্রতিষ্ঠান, দেশের বিজ্ঞানীরা একটা কিট উদ্ভাবন করেছে, সেই কিটটি পরীক্ষা করে আমাদের এতদিনে বলে দেয়া দরকার ছিল, ইতিমধ্যেই বলে দেয়া দরকার ছিল যে এটি উৎপাদন করবে অথবা উৎপাদন করবে না। সেনেগালের মতো একটা দেশ, পশ্চিম আফ্রিকার মতো ছোট্ট একটি দেশ, তারা একটি কিট উদ্ভাবন করলো। তারা $1 মূল্যের একটি কিট, গণস্বাস্থ্যের কিটের দাম কত? $2, $2.5 বা $3, বা অনেক বেশি উৎপাদনে গেলে হয়তো দাম আরো কমে যাবে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলতে পারবেন। কিন্তু সেনেগালের মতো দেশ সেই কিট উদ্ভাবন করলো, উৎপাদন করলো, WHO অনুমোদনের তোয়াক্কা না করে তারা গণহারে পরীক্ষা করলো, আল জাজিরা সহ বিশ্ব গণমাধ্যমের সংবাদ শিরোনাম হলো। আর আমরা বিশ্ব গণমাধ্যমের সংবাদ শিরোনাম হচ্ছে যে গণস্বাস্থ্য কেন্দ্র কিট উদ্ভাবন করেছে, কিন্তু নানা আমলাতান্ত্রিক জটিলতার সেটি অনুমোদন পাচ্ছে না। এখন আমরা কথায় কথায় বলি যে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমরা কথায় কথায় বলি যে এটা হয় সেটা হয়, কিন্তু এই সমস্ত সংবাদ আমাদের ভাবমূর্তি কতখানি বৃদ্ধি করে এটা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে বোঝা দরকার, অনুধাবন করা দরকার। আপনার কাছে ফিরে আসবো আবার, আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে যাব কিট প্রসঙ্গে। এই বিষয়টা এখন কোন পর্যায়ে আছে? আপনারা কি আসলে যে একটি কথা যেটা যে প্রথম দিকে আমরা শুনলাম যে অনুমোদনের জন্য দেওয়া হয় না, যথাযথ প্রক্রিয়া যেগুলো সেগুলো ফলো করা হয় নাই, পরবর্তীতে আবার এখানকার একটি 71 টিভির একটি সোর্স থেকে দেখা গেল যে প্রাথমিক অনুমোদনের পর্যায়ে রয়েছে, বা এই ধরনের একটা নিউজ দেখলাম। তো এখন কোন পর্যায়ে আছে আসলে, আপনি যদি একটু বলেন। যে আমরা আসলে ওই যে আসলে মুর্তুজা সবই বলেছেন, আমরা তান্ত্রিকতার জটিলতায় এখন শেষ পর্যায়ে আমার একটাই মাত্র দাবি ছিল যে এটাকে পরীক্ষা করে দেখো, না হলে এটা বাদে হয়ে যাবে, এটা কিছু না, আমি তো আমাদের তাই করে দেখো। এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় তারা বলছিল যে আমরা পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু সরকারি একটা পত্র দরকার।
ঔষধ প্রশাসনের পত্র, আর উনারা বলতেছেন যে এই ধাপ, অমুকের ঘাটে পানি পান নাই, অমুকের ঘাটে নৌকা বিরান নাই, এইসব একটা নানা অজুহাত। আমি তো বললাম রেমডিসিভির কয়েকদিনের মধ্যে অনুমোদিত হয়ে গেল, আর এটা তো মানুষ খাবে না, এই কিট তো মানুষের গায়ে লাগবে না, খাবে না। বুঝাবার চেষ্টা করলাম এটা কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, ভালো না করতে পারি ক্ষতি করার কোনো স্কোপ নাই আমাদের। পরীক্ষা করে যদি ভালো করতে পারি এটা সম্পূর্ণ চিত্রকে বদলে দেব আমাদের। এটা যখন ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের মোটামুটি আমরা বের করে ফেলি, তখন বিভিন্ন জায়গায় যোগাযোগ শুনে এমনকি সিডিসি বলেছে তোমরা করেছো নাকি, এটা তোমার যদি এটা সত্য হয় তাহলে ইট হ্যাজ গট এ ট্রিমেন্ডাস হেলথের উপরে ইম্প্যাক্ট আছে, সহজলভ্য করবে, অ্যাফোর্ডেবল করবে। আজকে এটা কোথায় নিয়ে যাবে, আমার গ্রামগঞ্জে সব জায়গায় হবে। তো সেই জন্য আমরা চাইছিলাম যে তো যাই হোক, এটা না বলে আমি পয়লাই বলে নেই, আমার এতটুকু আসতো না যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উনি যে প্রধানমন্ত্রী যদি এটা ব্যাপারে একটু উৎসাহ না দিলে আজকে হয়তো আমার বঙ্গবন্ধু পর্যন্ত এটা পরীক্ষার জন্য আসতো না। বঙ্গবন্ধু তো এসছে আজকে 9 দিন হয়ে গেছে, খেয়াল করে দেখেন আমরা একটা যুদ্ধে আছি, 9 দিন হয়ে গেছে। তারা কম্পারেটিভ এফেক্টিভনেস ওনাদেরকে বলা হয়েছে যে তুলনামূলক এটা কার্যকারিতা পরীক্ষা করে দেখেন, কার সাথে, পিসিআর এর সাথে। পিসিআর তার মানে পিসিআর এ একটা টেস্ট করে ওই টেস্টটা যদি আমি রক্ত দিয়ে আমার সাথে করা যায়, দুটার কতটুকু মিলে কতটুকু মিলে না, এটাই তো তুলনামূলক। এটা কি আহামরি কি ব্যাপার আছে, এটা তো 1 ঘন্টার মধ্যে বসে করে এটা আরম্ভ করা যায়, কিন্তু 9 দিন পার হয়ে গেছে। তারা সব কমিটিতে, যাই হোক বহু কমিটি অতিক্রম করেছে, তাদের সব রকম নিয়মতান্ত্রিকতা সব পালন হয়েছে। আগামীকাল থেকে আশা দেওয়া হয়েছে ওনারা কালকে আবার বসে আমাদেরকে জানাবেন কয়টা কি দিতে হবে না দিতে হবে। তবে এখন জনগণের যে অবস্থা, এই যেটা মুর্তুজা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, লোকের কেবল করোনা না, কিডনি ডিজিজ আছে, সে ডায়ালিসিস দিত, তার হয়েছে একটা টেস্ট করতে পেরেছে আর 2টা টেস্ট হয়নি, সে চিকিৎসা নিতে মারা যাবে। সুতরাং এই জাতীয় জিনিসের তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ওই পরীক্ষা করতেই থাকুক ওনারা, বিএসএমইও। আমরা ঢাকাতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব, আমাদের হাসপাতালে। আমরা সেটাকে সব যথাযথ নিয়ে আমরা সার্টিফিকেট দিতে পারবো না, কিন্তু তাকে জানাতে পারবো তার আছে কি নাই। এটা আধা ঘন্টার মধ্যে আমরা করে তাকে জানিয়ে দেওয়া তোমার আছে কি নাই। তুমি ক্লিনিক্যাল ট্রায়াল তো বুঝলি, আপনারা জানেন সবাই, ক্লিনিক্যাল ট্রায়াল অন্য কোনো ভ্যালু নাই, সে সজ্ঞানে তার সার্টিফিকেট নিয়ে করবে। আমরা কালকের থেকে সেটাকে আমরা, তাহলেও কিছু লোকের উপকার হবে। এখন আমি দেখি যে এটা কবে আমার কাছে আসবে, খোদা আল্লাহ দিয়ে আসবে, এতদিন অপেক্ষা করতে আমি আর রাজি রই। আমরা সেটাকে আপনাদের সবার সমর্থন চাই, আমি এখানে যে সাহস চাই। এছাড়া ঠিক যুদ্ধক্ষেত্রে আমরা সবকিছু মেনে যুদ্ধ করা যায় না, যুদ্ধে তো ওসমানী সাহেব জানতেন ইত্যাদি, এখানেও মনে করি যে নিয়ম কম মানা হয়নি। এত নিয়ম মানলে বাংলাদেশে আজকে ওষুধের যে এত বড় সবাই বড়াই করছে, এত বড় বড় কোম্পানি হয়েছে, এত $1 মিলিয়ন এক্সপোর্টের কথা শুনছেন, সেটা কার বদলতে হয়েছে? সেটা 1982 সালের ওষুধ নীতির বদলতে হয়েছে। ওষুধ নীতির মূল মন্ত্র ছিল সব নীতিকে ফেলে দাও, আমার জনগণের কল্যাণে যেটা লাগে সেটাই হবে একমাত্র নীতি। এই ক্ষেত্রেও আমার বক্তব্য খুব পরিষ্কার, যেটা জনগণের কল্যাণে লাগবে, জনগণ সহজলভ্য সুলভে পাবে, সেটাই। যাইতে যত আমাকে শাস্তি দেওয়ার শাস্তি দেন, আমি কালকে থেকে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করছি। বিএসএমইউ তারা তো করবেই, তারা খুব বড় প্রতিষ্ঠান, তাদের যদি 2-4 দিন সময় লাগে সেটাতে আমি তার কোনো প্রতিবন্ধকতা হচ্ছি না, কিন্তু জনগণের কান্নাটা একটু হলেও কমবে। আপনার কাছে আমি ওষুধ নীতির প্রসঙ্গ আপনি আনছেন, ওই বিষয়ে আমরা কথা বলবো একটু পরে। এই যে এই র্যাপিড টেস্টিং কিট যেটা, এটার অ্যাকচুয়ালি সফলতাটা কত % হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমরা যা অলরেডি কিন্তু আমরা ইন হাউস টেস্ট করেছি। আমরা পিসিআর এর যে টেস্ট, পয়লা আমরা কোথায় উৎসাহিত বেশি হয়েছে, পয়লা পিসিআর টেস্টের 5টা রক্ত আমাদেরকে দেওয়া হয়, আমরা দেখি যে আমরা 100% করেছি ইন কম্পারিজন টু পিসিআর। এটা মনে রাখতে হবে আপনারা, পিসিআর এর ফেলিওর আছে, যেটা বলেছে পিসিআর এর ফেলিওর আছে, বিভিন্ন স্টেজ অনুসারে নির্ভর করে। তা আমরা তো পিসিআর যেটাকে পজিটিভ বলেছে, আমাদের টেস্টে সেটা পজিটিভ এসছে। তো সেই হিসাবে
ইন ইন কম্পারিজন টু পিসিআর, পিসিআর এর ফলাফলের বিপরীতে আমাদের 100% হিট, কিন্তু পিসিআর এর নিজস্ব ফেলিওর আছে একটা। সেই সেই কারণে তখন আমরা যখন আরো বেশি, এর জন্য আমরা এত বেশি স্যাম্পল করতে চাই, বিজ্ঞানীরা তো শিখে, আমরা তখন আরো 20টা স্যাম্পল পেতে, সেটা আবার 10 দিন সময় লাগলো। সেখানে এখানেও আমি যদি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না হতো, রক্ত পাচ্ছিলাম না, রুগী রক্ত দরকার। তারপরে তাদেরকে ভাড়া করা কিছু লোক থাকে, তারা এক একটা আজগবি কথা ছড়াই দিতে থাকে মিডিয়াতে। এটা যখন আমরা পেলাম 20টা দিন দিয়ে দেখি, আরে আমরা আরেকটা জিনিস আবিষ্কার করে বসলাম, দেখি যে আমরা অ্যান্টিজেনও করতে পারি। আমাদের এই বিজ্ঞানীরা ডক্টর বিজনশীল, নিহাদ আদনান, জমির উদ্দিন, আসারুল হক আর ডক্টর ফিরোজ, এরা তখন খুব সহজে আরো বেশি অ্যাকুরেট পায়। ওই সবাই তো 4-5টা দিয়ে করা, না 100টা দিয়ে, 1000টা দিয়ে করো, যা পয়সা খরচ হয় গণস্বাস্থ্য কেন্দ্র প্রোভাইড করবে, আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য এতটুকু আমরা করতেই পারি। তখন তারা দেখে যে আমরা অ্যান্টিজেনও টেস্ট করতে পারি, এই কিট দিয়ে আমরা অ্যান্টিজেনও টেস্ট করি, বোথ অ্যান্টিজেন আর অ্যান্টিবডি টেস্ট যদি করি, আমাদের সফলতা ওভার 90%। এখন এটা শুনেই আবার অন্যরা অলরেডি আমাদেরকে যোগাযোগ করছে আন্তর্জাতিক ইস থেকে, তোমরা যে দাবি করছো এটা আমাদের, হ্যাঁ তোদের কাগজপত্র পাঠাও, আমরাই টেস্ট করব। তা বিজ্ঞানীদেরকে কাজ করতে দিতে হবে, সব যে সফল হবো তার নেই। আমাদের বিজ্ঞানীরা সব বাংলাদেশি, ইউ শুড বি প্রাউড। আমরা যে কত গর্বে ফেটে পড়বো তা না, আমাদের দেশের লোকেরা, ইয়াং সায়েন্টিস্টরা করেছে। আজকেও আমাকে বোস্টন থেকে ফোন করেছেন একজন বাঙালি, কিন্তু আপনারা করছেন না করতে, আর আমি টেস্ট করিয়ে দেবো আমেরিকায়। অথচ আমার নিজের দেশে আমাদের দুঃখে আমার মন কাঁদে, এই জন্য আমি অনেক জায়গাতে এখন যা, এটা নিয়ে কি সমস্যা হবে আমি জানি না। কালকে থেকে আমরা যখন আমরা 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 ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব, এটা নিয়ে আরেকটা বলবে যে উনি তো আরেকটা নিয়ম মানলেন না, বলে দেবে। এখন যে বর্তমানে যে টেস্টিংটা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, দু একটি খবরে দেখলাম যে প্রথমে নেগেটিভ আসছে অনেকের, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে পজিটিভ আসছে। এটার কারণটা কি? এটা হতে পারে, যেটা ব্যাপারটা কি, অনেক সময় অ্যান্টিবডির যে সমস্যা, অ্যান্টিবডি হতে 3 দিনের আগে অ্যান্টিবডি বাড়ে না, 5 দিন হলো আইডিয়াল টাইম। কারণ 5 দিন হলে এটা ভীষণ, এটা আর ফেল করবে না। কিন্তু রুগীটা যদি পয়লা দিনে রুগী হয়ে থাকে, আমার এখানে নেগেটিভ হতে পারে, আর পিসিআর এ পজিটিভ হবে। কিন্তু আমাদের যখন এখন আমরা অ্যান্টিজেনও করতে পারি, তো যদি পিসিআর, আমার এখানে পজিটিভ হলে পিসিআরও পজিটিভ হবে, আমার এখানে নেগেটিভ হলে পিসিআর সেটা পজিটিভ হবে না। তো এটার একটা বিরাট অ্যাডভান্সমেন্ট আমরা করেছি। এই জন্য যত বেশি টেস্ট করা যাবে, যত বেশি ট্রায়ালে রুগীকে আনা যাবে, তখন আমাদের আরো পারফেকশনে আসবে। এখন যে চালু কি আন্তর্জাতিক, যেটি আমেরিকা যেটা একটা কিটকে অনুমোদন করেছে, অ্যাবটের কিট, তাদের যে রেটটা তার চেয়ে আমরা বেটার আছি, এইটুকু আপনাদেরকে বলতে পারি। তো একটা সুযোগ দিতে হবে দেশবাসীকে, যেটা আমার আবেদন, প্রাইম মিনিস্টারের কাছে আবেদন, একটা দ্রুত সুবিধা সবাই যদি বের করে ফেলে। দেখেন আজকে আমরা যেটা 1 মাস আগে যদি বের করতে পারতাম, আমরা যদি বাজারে 1 মাস আগে আসতে পারতাম, পৃথিবীতে বাঙালিদের নামটা অনেক বেশি হতো, বাংলাদেশের নামটা, পজিটিভ নামটা আসতো, আপনারা গৌরব বোধ করতে পারতেন, আমরা আনন্দিত হতাম। দেখেন সেইটাই আর কি বুঝাবার চেষ্টা করছি। এখানে আমাদের অন্য কোন রকম রাজনীতি নাই, কিছু নাই, জনগণের স্বার্থই আমার একমাত্র রাজনীতি। জনগণকে সুলভে চিকিৎসা দেওয়া, সুলভে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া, এটাই আমার জীবনের একমাত্র কামনা। আমাদের অন্য কিছু, সবকিছুতে পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, মানুষের এত সম্মান পেয়েছি, আর কি দরকার আছে আমার জীবনে? আমার জীবনে চলছে যেখানে আপনাদের মতো আমিও এক সময় আনন্দের অনেক ভালো পজিশনে ছিলাম, আমি ভালো পজিশনে চাকরি বাকরি করেছি, টাকা পয়সা ছিল, ইভেন আই হ্যাড এ প্রাইভেট পাইলট লাইসেন্স, আমার একটা প্রাইভেট লাইসেন্সও ছিল। তো আমি কোন রকম জীবনযাত্রায় অভ্যস্ত ছিলাম সেটা বুঝতেই পারেন। তার চেয়েও আমার এখন জীবনে আনন্দটা অনেক বেশি। আমার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কান্না আমাকে ভয়ানক ভাবে ব্যথিত করে। জি, যদিও প্রশ্নটি এসে যায়, অনেকেই আমাদের ফেসবুকে এখানে প্রশ্ন করছেন, আপনার এই যে বললেন যে আপনার অন্য কোনো রাজনীতি নাই, আপনি জনগণের জন্য করছেন, এখানে একটি প্রসঙ্গ অনেকের উৎসাহ আছে এই কথাটা জানার জন্য, যে আপনি আপনার মতো একজন মানুষ, যিনি বাংলাদেশের আপনার উচ্চতর ডিগ্রি পরিত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন, তারপরে আপনি ঔষধ নীতিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন, আমরা সে প্রসঙ্গে কথা বলবো একটু পরে। আপনি
রাজনৈতিক দলের সাথে মানে কোন চিন্তা থেকে আপনি সংশ্লিষ্ট হয়েছিলেন? মানে যদিও এটার সাথে এটা কোনো দোষের কিছু না বলে মনে হয়। না, আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তাধারায় আমি সমাজতন্ত্রের যে বিষয়টা, আমি কল্যাণকর রাষ্ট্র দেখতে চাই বাংলাদেশকে। এখন তো পুঁজিবাদী সমাজ, এর মধ্যে ঠিক পুরাপুরি সমাজতন্ত্র আসবে না, তাই এর মধ্যে কল্যাণকর একটা বাংলাদেশ হতে পারে, যেটার জন্য আপনার ক্যানাডাতে আপনারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু সেখানে কল্যাণকর ব্যবস্থাপনা আছে। আমার দেশও তো এই জাতীয় ব্যবস্থা ইন্ট্রোডিউস করা যায় কিনা সেই লক্ষ্য করেই ঐক্যফ্রন্টের সাথে আমি যোগ দিয়েছি। আমার কোনো রাজনৈতিক দল নেই, আমার কোনো নিজস্ব রাজনৈতিক দল, কিন্তু আমার কাছে বাকিদের সবাইকে মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে, যেখানে মানুষ সবাই সমান সুযোগ পাবে, না খেয়ে থাকবে না, যেখানেই থাকি না, আপনারা যেখানেই থাকেন না কেন সমান চিকিৎসা পাচ্ছেন ক্যানাডার। আপনি যদি পিস রিভারেও থাকেন, কিছু দরকার হলে আপনি রেফার্ড হয়ে আপনি টরেন্টো বা অটোয়া বা যে কোনো জায়গায় পেতে পারেন। ঠিক আমাদের এখানে এটা করা খুব কঠিন কাজ কিছু না। ঠিক আপনাদের পর্যায়ে হয়তো এই মুহূর্তে যাওয়া যাবে না, ইকোনমি অনেকটুক যাওয়া যাবে যদি এখানে দুর্নীতিটাকে বন্ধ করা যায়। দুর্নীতি বন্ধ করতে হলে পয়লা সরকারকে সবাইকে কথা বলতে দিতে হবে, কথা শুনতে হবে। এই যে দেখেন আজকে সাংবাদিক, এই যে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দেয়, এটা লোকের মুখ বন্ধ করে দিলে সত্য আসবে না, সুতরাং সরকার জানতে পারবে না। আজকে যেখানে দুর্নীতি যদি না করা যায় এবং সেটা দেশের কল্যাণ করবে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। আমার রাজনীতি হলো এতটুকু, এইটা অবশ্যই আমার রাজনীতি আছে, সেটা হলো আপনি বলছি এটা, এই জাতীয় সাথে আমি যোগ দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব গোলাম মর্তজা, আপনার কাছে যদি প্রশ্ন করি যে এইটা আসলে সত্যিকার অর্থে বাধাটা কোথায়? এই যে কিট নিয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা, যে কথাটা বলা হচ্ছে, যেমন প্রথম দিন ওনারা যেদিন অনুষ্ঠান করলেন আনুষ্ঠানিকভাবে, ওষুধ প্রশাসনের মহাপরিচালক উনি বলেছেন যে আমাদেরকে আগের থেকে জানানো হয়নি, ওখান থেকে জানানো হয়েছে যে সেই রকম ভাবে। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমরা যুগের পর যুগ শুনে আসছি। তো এরকম একটা মহামারীর সময়ে এই ধরনের জটিলতা উত্তরানোর কোনো উপায় আপনার জানা আছে কিনা, বা আপনি কি মনে করেন আসলে বাধাটা কোথায়? আমাকে প্রশ্ন করলেন? জি, আপনাকে। হ্যাঁ, গোলাম মর্তজা। আমি আপনার কথা পুরোপুরি বুঝতে পারিনি, কথাটা কেটেছে, কিন্তু তারপরেও যেটা বুঝতে পেরেছি, আমার কাছে মনে হয় যে করোনা গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিট, সেই কিট নিয়ে এখন আমরা খুব বেশি আলোচনা করতে চাই না। যে বাধাগুলোর কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেই সমস্ত অনেকগুলো বাধা অতিক্রম করে এখন সেটি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে, কমিটি করা হয়েছে, সেই কমিটি কাজ করছে। গতিটি, আমাদের দাবি ছিল গতি আরো অনেক দ্রুত হওয়া দরকার ছিল, কিন্তু সেই গতি দ্রুত নয়। এখন আমাদের দাবি থাকবে, এখন আমাদের প্রত্যাশা থাকবে সামনের যে সময় আছে, বিশেষ করে কালকের দিনটি, কালকে যেহেতু অফিস বাংলাদেশ সময় অনুযায়ী কালকে রবিবার অফিস খোলা থাকবে, সেই ক্ষেত্রে কালকে অফিসের দিন কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব আগামী 2-3 দিনের মধ্যে যদি পরীক্ষাটা সম্পন্ন করতে পারে গণস্বাস্থ্য কেন্দ্র, তাহলে মনে করব যে এখনো সময় শেষ হয়ে যায়নি, এটিকে কাজে লাগানোর সুযোগ আছে। কারণ করোনা সংকট পৃথিবী থেকে খুব দ্রুত চলে যাচ্ছে, সেটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশে অগোছালো অবস্থার মধ্য দিয়ে আমরা লকডাউন ওপেন করছি বা এটা করছি সেটা করছি, সেটা আলাদা, সেটার দিকে গুরুত্ব দেওয়া যাবে না। আর আমরা একটি জিনিস, আপনি যেটা রাজনীতির প্রশ্ন করলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এইখানে উনি বলেছেন, তার মধ্যেও আমি একটা জিনিস যোগ করি, সেটি হলো যে কোনো একজন মানুষ, তার যেহেতু রাজনীতি করার অধিকার আছে, সেই মানুষটি যদি কোনো একটি দল বা কোনো একটি জোট বা কোনো ব্যক্তির সঙ্গে তার যদি একটা সংশ্লিষ্ট তৈরি হয়, তিনি যদি সেখানে রাজনীতি করেন বা তার কর্মকাণ্ড দেখে যদি মনে হয় যে তিনি রাজনীতি করছেন, অবশ্যই সেই মানুষটির সেই কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে, সমালোচনাও হবে। জাফরুল্লাহ চৌধুরীর কোনো কাজ নিয়ে যদি কারো কোনো অপছন্দ থাকে, অবশ্যই সেটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। আমি নিজেও সেই কাজের সমালোচনা করতে পারি। আমি নিজেও মাঝে মধ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যেহেতু তিনি আমাকে খুবই স্নেহ করেন, সেই কারণে আমি নিজেও মাঝে মধ্যে তাকে ফোন করে বলি যে আপনি এটা করলেন কেন, ওটা করলেন কেন, এখানে গেলেন কেন, ওখানে গেলেন কেন, এই কথাগুলো আমি নিজেও মাঝে মধ্যে তাকে বলি। এই কথাগুলো আমার অধিকার আছে প্রকাশ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনা করা, সেটা যে কেউ করতে পারেন।
এবং জাফরুল্লাহ চৌধুরী কিছু মনে করলেও করতে পারেন, না মনে করলেও করতে পারেন, কিন্তু আমার প্রশ্ন সেই জায়গাটি না। সমালোচনা করেন, কিন্তু সে একটি হচ্ছে সমালোচনা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিট পরীক্ষা নিয়ে যে জটিলতাগুলো তৈরি হলো তার প্রেক্ষিতে এসে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেটা নিয়ে অনেকে বলছেন যে তিনি কেন এভাবে কথা বললেন, তিনি কেন ক্ষুব্ধ হলেন, তিনি কি রাজনীতি করছেন এটা নিয়ে। দেখেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সামনে এসে কথা বলেছেন, ক্ষুব্ধ হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনি সেই ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার সমালোচনা করতে চাইলে সেটা করেন, কিন্তু আপনটা আমরা রাষ্ট্রের কাছে, আমরা সরকারের কাছে কোনটা দাবি করব? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য বিশ্লেষণ করব, নাকি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য, সেই গণস্বাস্থ্যের যে বিজ্ঞানীরা কিট উদ্ভাবন করেছে সেই কিট নিয়ে আপনি পর্যালোচনা করবেন? নিঃসন্দেহে রাষ্ট্রের কাজ যে গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট উদ্ভাবন করেছে, যে বিজ্ঞানীরা যে কিট উদ্ভাবন করেছে সেটা নিয়ে তারা পর্যালোচনা করবেন, সেটা নিয়ে পর্যালোচনা করবেন। আর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য নিয়ে কথা বলার থাকলে সেটা নিয়ে আলাদা কথা বলবেন। কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি কিটের পরীক্ষা দৃশ্যমানভাবে মনে হয় যে এটা একটু পিছিয়ে গেল বা এর সমস্যায় পড়লো, তখন সেটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। সেই ক্ষেত্রে রাজনীতিটা আমাদের সামনে আনা উচিত নয়। সবই রাজনীতির অংশ, কিন্তু কোনো কিছুকে রাজনীতি দিয়ে দেশ ও জনগণের কোনো বিষয়, মঙ্গলের কোনো বিষয়কে রাজনীতির জায়গাতে এনে প্যাচ দিয়ে বা জটিলতা তৈরি করে বা লাল ফিতা যাই বলি না কেন সেটা দিয়ে এখানে প্রতিবন্ধকতা তৈরি করা উচিত নয়। এখন বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি তখন কিন্তু বাংলাদেশ শুধুমাত্র করোনা সংকটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশে করোনা সংকটের সঙ্গে বাড়তি আরেকটা সংকট যোগ হচ্ছে, বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে, নগরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকবে, নানা কিছু করে থাকবে। আমাদের এই নগরের যারা মেয়র, যাদের দেখাশোনা করার কথা, তাদের এখন পর্যন্ত দৃশ্যমানভাবে তারা কোথাও নাই। ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবের একটা সম্ভাবনা, তিরেকে করোনা সংকটে মানুষের জীবন দুর্বিষহ, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। এর সঙ্গে যদি আবার এখন ডেঙ্গু আসে তাহলে মানুষের অবস্থাটা কি হবে? এখানে আমি আরেকটি কথা বলতে চাই যে আমি আইডিসিআর এর বক্তব্য বা স্বাস্থ্য মন্ত্রণালয় যারা এই যে ব্রিফ করছিলেন তাদের বক্তব্য দেখে একটি জিনিস দেখে আমি কিছুটা আতঙ্কিত হয়েছি। আতঙ্কিত হলো এইমাত্র এই কারণে যে তারা বলছেন যে আপনারা শুধু করোনা না, আপনারা এখন ডেঙ্গুর পরীক্ষাও করেন। বাইরে আপনারা তো করোনার পরীক্ষাই করতে পারছেন না, করোনার পরীক্ষা করতে পারছেন না, মানুষ হাজার হাজার মানুষ গিয়ে লাইন দিচ্ছে। এখন আপনি আবার তাকে ডেঙ্গু পরীক্ষা করতে কোথায় পাঠাবেন? এখন না করোনা না ডেঙ্গু, মানুষকে আপনি এই বিভ্রান্তিতে ফেলে দিচ্ছেন কেন? দয়া করে পরীক্ষা করেন, র্যাপিড টেস্ট কি দিয়ে পরীক্ষায় যান, মানুষকে পরীক্ষা করেন। করোনার ব্যর্থতাটা ডেঙ্গু দিয়ে ঢাকার চেষ্টা করবেন না, ডেঙ্গু দিয়ে করোনার ব্যর্থতা ঢাকা যাবে না। এই ব্যর্থ বা অপ্রস্তুতির কথা স্বীকার করে নিয়ে পরীক্ষার সংখ্যা বাড়ান, কিট, দেশীয় কিটকে সামনে এনে পরীক্ষার সংখ্যা বাড়িয়ে যদি আপনি আইসোলেশনে নিতে পারেন মানুষকে যদি কিছুটা স্বস্তি দিতে পারেন, তাহলে না হলে এইরকম নানা করে তো স্বস্তি দেওয়া যাবে না। আপনার কাছে আবার আসবো, আমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে যাব। এই যে অনেকে প্রশ্ন করছেন, এটা আমাদেরও জানার আগ্রহ যে বিদেশে রপ্তানির বিষয়ে কোনো দেশের সাথে কি আপনার কোনো এই কিট নিয়ে আলোচনা হয়েছে কিনা এবং কেউ কি আগ্রহ প্রকাশ করেছে কিনা? এখানে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, অত্যন্ত উন্নত দেশ থেকে এসছে কোয়েরি, আমাদের এইদিকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সাউথ আফ্রিকা পর্যন্ত একাধিক লোকের কোয়েরি আছে, তারা বিভিন্নভাবে এটাতে। কিন্তু আমাদের তো যেভাবে আমরা সময় ক্ষেপণ করছি, এটা আমার এত প্রোডাকশন ক্যাপাসিটি, এটা করতে হলে আমাকে যে এত উৎপাদন বাংলাদেশকে সার্ভ না করে কোথায় রপ্তানি করার আমাদের কোনো আগ্রহ নাই। আপনারা কতগুলো উৎপাদনের ক্ষমতা আছে, সক্ষমতা আছে আপনার প্রতিদিন? এখন যেটা আছে এখন তো খুব বেশি নেই আমাদের, এখন আমরা মাসে 1 লাখ থেকে 3 লাখের মতো করতে পারবো, কিন্তু আমরা করতে চাচ্ছি প্রতিদিন 10 লাখ উৎপাদন করতে চাই যদি বাইরে রপ্তানি করতে হয়। আমার দেশের মানুষকে কি করে, এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমাদের বিজ্ঞানীরা পয়লা কাজ শুরু করেছিলেন ডেঙ্গুর কিট তৈরি নিয়ে। ডেঙ্গুর কিটে আমরা অনেক দূর অগ্রসর হয়েছিলাম, ডেঙ্গুর কিটে আমরা অনেক দূর অগ্রসর হয়ে আছি। তখন হঠাৎ যখন এই জানুয়ারি মাসের ঈদেকে দুজন, যেহেতু ওই মুক্তিযোদ্ধা বলেছে আপনাদেরকে, সার্চ করেছে, সে তখন বলে জাহুলা ভাই বলতে এখন আমরা এইসব ডেঙ্গু টেঙ্গু করে লাভ নেই, এখন চলেন এইটা করি। আমি করো, তোমরা যে করতে পারবা, বলতে হ্যাঁ করতে পারবো। তো সেটা তারা তো আজকে যদি আমাদেরকে দ্রুত ছেড়ে দেয়, তাহলে আমাদের অন্যান্য বিজ্ঞানীরা আমরা ডেঙ্গু টেস্টও বের করে দেবো,
যেটি এই সদস্য সেই আরব্য রজনীর ওই যে এক সিসিম খুললেই বাকি দরজা খুলে যাওয়ার মতো বাঙালিরা যে কত অসাধ্য সাধন করতে পারে আমাদের ইয়াঙ্গার পিপলরা সেটা আজকে। এবং আপনারা বাইরে আছেন, আপনারা জ্ঞান দিয়ে সাহায্য করবেন, আমরা এখানে গায়ে খেটে নিজের দেশে নতুন উদ্ভাবন করব, তাতে আমরা উভয়ই সুখে থাকতে পারবো। কিছু কিছু কথা এসছে যে আপনার বিভিন্ন বিরোধিতা বা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন আপনারা হচ্ছেন। আপনি ওষুধ নীতির কথা বলেছেন, জাতীয় স্বাস্থ্যনীতি যেটা 1982 সালে আপনি সহযোগিতা করেছেন, সেই সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনবো। এবং আপনার একটি পত্রিকার রিপোর্টে দেখলাম যে তখনও অনেক বিরোধিতা ছিল এবং বহুজাতিক কোম্পানিগুলো বিরোধিতা করেছে এবং এমনকি ওয়াশিংটন ডিসিতে তারা নালিশ পর্যন্ত করেছে। তো সেই প্রসঙ্গে সেই বিরোধিতা এবং বর্তমান বিরোধিতা সবগুলো মিলিয়ে যদি সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। ওষুধ দিতে দুবার আমার জীবনের উপরে অ্যাটেম্প হয়েছিল। আমাদের ফ্যাক্টরি গণস্বাস্থ্য একটা ওষুধের কারখানা আছে, সেটা আগুন দেওয়া হয়েছিল। আমাদের ঢাকার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা তখন মুর্তজারা বিচিত্রাতে কাজ করে, তারাই সেই ছবি চাপিয়েছে কিভাবে এটা সেখানেও বলেছি যে টেকনোলজি ডিমিস্টিফিকেশন। আমার জীবনে আমি বলেছি স্বাস্থ্যক্ষেত্রে সবকিছু কুক্ষিগত করে রাখা চলবে না। এই কুক্ষিগত করে রাখলে কারো জনগণ কল্যাণ পায় না। এটাকে ডিমিস্টিফিকেশন করে দাও। ডিমিস্টিফিকেশন মানে কি, সহজে যেটাকে করা যায়। তাই সেটাই আমরা ওষুধ নীতিতে যেটা করেছিলাম, আহামরি কিছু করিনি, এটার মতোই ওষুধ নীতিতে বলেছি ওষুধটা কি করে, কি ওষুধটা কিছু একটা ট্যাবলেটকে একটা এইটাকে নিয়ম মাফিক করতে হবে। তো সেই নিয়ম মাফিকটাই করেছিলাম যে ওষুধ প্রত্যেক দেশে বানাতে পারা উচিত। আমরা সেটাকে ডিমিস্টিফাই করে দেওয়া, যেমন পাক করা। পাক কি আপনার, আমি বললাম যে যেই মেয়ে লোক পাক করতে পারে সে ওষুধ বানাতে পারে। বরঞ্চ ওষুধ বানানো আরো সহজ, কারণ যন্ত্র দিয়ে মাপ যোগ করে দেয়। আর ভাত পাকাইতে হলে হাতের মাপে ভাত পাকাইতে, আমার মাকে দেখেছি আমি। তো সেই জন্য আমরা 16টা নীতিমালার উপরে করেছিলাম। তার মূল কথা ছিল কোন বিদেশি সে কেবলমাত্র তৎকালীন সময়ে দুটা ওষুধ তার সব বানাতে পারবে। দুটা ওষুধ কোনটা বানাতে পারবে না? ভিটামিন আর অ্যান্টাসিড। এটা কেবল দেশীয় কোম্পানিরা বানাবে, তাদের যেহেতু টেকনোলজি কম ছিল তখন সেটা। আর একটা ব্যাপার যেটা বলেছিলাম আমরা, যে সবাইকে এখানে থার্ড পার্টি লাইসেন্স হবে না, তোমার কোম্পানিকে আমার দেশে এসে কারখানা তৈরি করতে হবে, সেই কারখানায় ওষুধ উৎপাদন করতে হবে। এবং ওষুধ উৎপাদন করে, এবং আমরা দেখিয়েছিলাম যে ওষুধের মূল্যটা সরকার যদি নিয়ন্ত্রণ না করে, আপনারা সবাই জানেন ওষুধ একটা পণ্য, কিন্তু এটা আপনার কোট স্যুটের মতো না। আপনার কোট স্যুট আপনার পছন্দ মতো আপনার টাই কিনতে পারেন, দাম ঠিক করতে পারেন, সিল্ক না আর ওষুধের বেলাতে আপনি জানেন না, এমনকি ডাক্তার সাহেবও জানেন না এটার দাম কত, কারণ ইকোনমিক্স অফ হেলথ কেয়ার কোথায় পড়ানো হয় না। এটাই আমি 70 সন থেকে সারা পৃথিবীর মঞ্চে বিভিন্ন জায়গায় বলেছি, আমরা ডাক্তাররা এই ব্যাপারে অজ্ঞ, কিন্তু মানুষ আমাকে ফেরেস্তার মতো বিশ্বাস করে, আমি কিন্তু জানি না। তখন এইটাই ছিল আমাদের ওষুধ নীতির ভিত্তি, যে সরকার ওষুধের মূল্য নিয়ন্ত্রণ কিরকম ভাবে, তাকে কোম্পানিকে এনাফ প্রফিট দেবে। তো সীমানাটা কত, প্রফিটের সীমানা কতটুকু হবে, এখানে যেটা কম্পিটিশনে যেতে হবে, তোমরা আমাকে সেটা সেটা বেসিস কি হবে, তুমি কাঁচামাল এনেছ, তুমি প্যাকিং মেটেরিয়াল এনেছ, এখানে অযথা গরমের দিনে অযথা স্যুট পরিয়ে দাম বাড়িও না। সেখানে এইটা করে আপনার তো দেখিয়েছে, ওর উপরে তোমার একটা ডবল ফিগার প্রফিট, 20%, 30%। আপনারা জানেন ইকুইটিতে যদি 10%-এর উপরে প্রফিট হলে ইটস এ গুড প্রফিট। আমরা যেন এটাকে 20-30%-এ যাও, এটা খুব একটা সহজ পদ্ধতি। এই কিট যেমন সহজ বলছি আমি, ওই ওষুধ নীতিটাও খুব সহজ পদ্ধতি ছিল। এর ফলে অপ্রয়োজনীয় ওষুধগুলিকে বাতিল করিয়ে দেওয়া হয়েছিল, প্রয়োজনীয় ওষুধগুলিকে মাসের ফলে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সবই ঠিক আছে, মূল ব্যবসায়ীরা এত চালাক লোক, তারা ওই ওষুধের মূল্যটা নির্ধারণ যে সরকার হতো ওই অংশটা বাদ দিয়ে দিয়েছে, ফলে আবার ওষুধের দাম বাড়তে শুরু করেছে। ওইটা কখন শুরু হলো? ওইটা কখন থেকে শুরু হলো? এটা দুর্ভাগ্যবশত এটা পয়লা শুরু হয়েছিল খালেদা জিয়ার আমলে 1994 সনে। তাকে বর্তমানে হাসিনার যিনি অ্যাডভাইজার সালমান, ওনাকে বুঝালো যে আমরা এক্সপোর্ট করব, তো ওষুধের মূল্য নিয়ন্ত্রণটা উঠিয়ে দেন।
এটা মোটর উঠিয়ে গেলেই হবে। খালেদা জিয়া না বুঝে এই ভুলটা করেছিলেন 1994 সনে। পরবর্তী সরকার হাসিনার সরকারও বারে বারে আমি বলেছি একই ভুল আপনি করে যাচ্ছেন, কিন্তু ওই ব্যবসায়ীতে যেহেতু উনার পাশেই থাকেন, সেটা কান কথা বলতে পারে, সুবিধা বলতে পারে, তারপরে প্রয়োজনে বলে দেয় জাফরুল্লাহ তো একটা কমিউনিস্ট, ও একটা সোশ্যালিস্ট, ও একটা বিএনপি, নানা রকম টাইটেল দিয়ে দেয় আমাকে। কিন্তু আমি তো বিএনপি করি না, বিএনপি সদস্য না, কোনোটাই না। কিন্তু বাংলাদেশে আমরা একে অপরকে আপনি আপনি বিএনপির সদস্য না, কোনো সদস্য পদ? কোনোদিনই সদস্য ছিলাম না, কোনোদিনই। আমাকে 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 জিয়াউর রহমান সাহেব মন্ত্রী করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম যে চলেন আসেন আলাপ করি। উনি বলছেন আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, আপনি মন্ত্রী হয়ে করেন। আমি বলেছিলাম যখন কেউ আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আমি জানি তার ব্যাংকে টাকা নেই। তাহলে বুঝতে পারেন ঠিক করেই আমি মাথা উঁচু করেই থেকেছি, ন্যায়ের পক্ষেই থেকেছি, আমি কখনো নাই। কিন্তু আমি তাদের বাংলাদেশের নাগরিক, আমি চিনবো না? তাতে জিয়াউর রহমানের সাথে আমাদের পরিচয় ছিল, অর্থাৎ গভীর নিবিড় পরিচয় ছিল। সেই সূত্রে আমি খালেদা জিয়াকেও চিনি, তাদের বিএনপির লোকজনকে চিনি, কিন্তু আমি কখনো তাদের সদস্য ছিলাম না। আমি তাদের কখনো তাদের অ্যাডভাইজার না। আমাকে অ্যাডভাইজার করলে তাদের তো এত দুর্ভোগ হইতো না, তারা পলিটিক্যালি নিশ্চয়ই আরো ভালো করতে পারতো। কিন্তু আমার সত্য কথা কে শুনতে চায়? কারণ আমার এটা তার সাথে আমি তো মিষ্টি কথা বলতে শিখি নাই। তার একটা কারণ হলো আমি বাপ মায়ের 10 বছর পরে সন্তান জন্ম করেছি, তো আমাকে ছোটবেলায় বেশি মধু দিয়েছে, তাই আমার কথাগুলো একটু তিক্ত হয়ে যায়। জি। 1982 সালে যে ওষুধ নীতি যখন করলেন, তখন সরকার আপনি উদ্যোগ নিয়ে সরকারের কাছে গেলেন? আপনার সাথে সম্ভবত ডাক্তার নুরুল ইসলাম ছিলেন, আপনারা দুইজন ছিলেন সম্ভবত। এটা অনেক সময় খারাপ লোক খুব ভালো কাজ করে, খারাপ লোক। এটা আমাকে জেনারেল এরশাদ সাহেব ডেকে পাঠিয়েছিলেন। আমি পরিষ্কার বলেছিলাম এইসব কাজ সামরিক বাহিনীর লোকেরা করতে পারবে না। সে বলতে আপনার মুশকিল কি, আপনি তো কমিউনিস্ট। আমাকে যে আজকে ভদ্রলোক নেই বলেছিলেন আপনার কমিউনিস্টরা মুশকিল কি, ভালো কথা বলেন কিন্তু পরিবর্তন আসলে চান না। আমি আপনার করার তো ক্ষমতা নেই, এটা আর্মির লোকে করতে পারে না। না করতে বললে তো আপনার লাভ। কিভাবে আপনি বলতে পারবেন যে আর্মির লোক করতে পারে না? আর করতে পারলেও আপনার লাভ, কারণ আপনি কমিউনিস্ট। আমি কমিউনিস্ট হতে চেয়েছিলাম, হতে পারিনি। বঙ্গবন্ধুকেও সে কথা বলেছিলাম যে এটা করতে, তখন বলতে করে দেখান। তখন যখন হয়, আমি আমাদের এখানে তখন যে আহমেদ শরীফের অনেকেই ছিলেন, তারা বললাম জাফরুল্লাহ কিনারে যেও না। একদল আমাকে বুদ্ধি দিল তোমার একটা ভালো কাজ করতে ওর কিনারে যেও না, আর বিপদে পড়ে যাবে। যাই হোক, এক বলো যে সাবধানে থেকো। তখন আমাকে বলা, আমি রাজি হলাম এটা করতে। আমি বললাম যে এটা কমিটি করতে হবে, আমি একলা করলে হবে না। কমিটি কাছে করে নুরুল ইসলাম সাহেবকে চেয়ারম্যান করেন। না ও তো, উনি তো বাকশাল। আজ আপনি ভুল করলেন, উনি সরকারি শাল। উনি যে সরকার ক্ষমতায় থাকে তার পক্ষে থাকে, বাট হি ইজ এ লার্নেড ম্যান। উনি বাংলাদেশে 1 নম্বর। উনাকে না করলে অকারণে একটা করা ঠিক না। তো উনি আমাদের চেয়ারম্যান ছিলেন, আমরা 8 জন ব্যক্তি ছিলাম, আমরা সবাই মিলে এটা করেছি। আমার 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 ইটা হলো কি, আমার আমার কৃতিত্ব বা আমার অবদানটা হলো এটা সব টাইট টিউব আমার ঘরে হয়েছিল বলে। আর এটা আগেই প্রকাশ হয়ে যায় না। সরকারি সব তথ্য প্রকাশ হওয়ার তখন তার টাকা পয়সা দিয়ে কিনা কেনা বেচা হয়ে যায়। তখন তখন আপনার যে উদ্দেশ্যে আপনারা করলেন যে দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, সস্তা থাকবে, বাংলাদেশে ওষুধ বাংলাদেশে প্রস্তুত হবে, মানুষের ব্যাপক সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যাতে ওষুধটা পৌঁছায়, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই সবগুলি পৌঁছেছি আমরা। বাংলাদেশের ওষুধের দাম তাদের পর্যাপ্ত লাভ দেওয়ার পরেও আজকে বেক্সিমকোর যে কথা, তার বিক্রি ছিল বছরে মাত্র 34 লাখ, 34 লাখ, 3 মিলিয়ন টাকা, ডলার না, টাকা। স্কোয়ারের বিক্রি ছিল 1 কোটি টাকার নিচে সারা বছরে। এখন তারা দিনে তার চেয়ে বেশি বিক্রি করে, ঘন্টাতে 1 কোটি টাকার বেশি বিক্রি করে স্কোয়ার। আজকে এই অবদান ওষুধ নীতি জাতীয় শিল্পের বিকাশ ঘটিয়েছে। এখানে যেখানে দাম নিয়ন্ত্রিত দাম থাকার ফলে জনগণ খুব সুলভে ওষুধ পেয়েছে। তারপরে যেটা হয়েছে কি, আছে গ্রামে গঞ্জে সর্বত্র ওষুধ পাওয়া যায়। বাকি কতগুলি কাজ ছিল সেই কাজগুলি করা হয়নি। যেখানে ডাক্তারদের প্রশিক্ষণের কথা ছিল, ডাক্তাররা যাতে ওষুধ কোম্পানিতে ঘুষ না খেতে পারে। দাম বেশি হলে ওষুধ কোম্পানির হাতে পয়সা থাকে, সেই টাকা সে ঘুষি হিসাবে বিভিন্ন কিছু চিকিৎসক তো পৃথিবীতে ভালো খাওয়া আছেই, তাদের দিয়ে এটা করে। আজকে সেই জন্যই ওষুধের দাম এটা সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে পারবে না। এখন আমি যে কথা আজকে 1982 সনে যা বলেছিলাম, দেখেছিলাম আজকে আপনাদের দেশও যেমন কেছে কানাডা,
এদেরকে ব্রিটেনে এদেরকে ওষুধ কোম্পানি তার হিসাবপত্র দেখাতে হয়, তারপরে দাম তাও ইটস ভেরি হাই। আমি বলছি এখানেও আমাকে তাদের খাতা দেখতে দাও, আমি ধরিয়ে দেবো কোথায় কোথায় গন্ডগোল আছে। আজকে দেখেন ক্যানাডাতে ওষুধের দাম আর আমেরিকাতে ওষুধ, এটা তুলনা করলে বুঝতে পারেন আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি। এই জিনিসগুলির জন্য আজকে আমাদের সবাই তো এই জায়গায় আপনারা আমাদের যে যারা বাংলাদেশিরা যারা বাইরে আছেন তারা অনেক সাহায্য করতে পারেন। আমি বলি এই যে বাংলাদেশে এই মহামারী দুর্যোগের সময় আমি দেখেছি বন্যুল ইসলামরা তারা তাদের বাংলাদেশ বলতে ক্যানাডা কমিউনিটি সেল আছে, ওনারা কিছু টাকা উঠিয়েছেন, টাকা পাঠিয়েছেন। তারা এটা তোলে টাকাটা একটা কিন্তু আপনার জ্ঞান পরিবার, যেমন ওই যে বললাম কামরুল হাসান, সে বোস্টনে থাকে, পোস্ট ডক করেছে এমআইটি থেকে, তারা বলছে যে আমরা সাহায্য করতে পারি। ইন্ডিয়ারা যা করেছে, ইন্ডিয়ান এনআরআইরা ইন্ডিয়াকে উন্নয়নের একটা ধারা হলো বাইরে যারা থাকেন আপনাদের জ্ঞান গরিমাটা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন এই দেশকে আপনার। একটি বিষয় আপনাদের দুজনের কাছে আমি জানতে চাইবো যে এখন যে একটি গতকালকের নিউজ, সেটি হচ্ছে যে একটি ওষুধ, করোনার ওষুধ বলা হচ্ছে যে এটা রেডি হয়ে গেছে, খুব শীঘ্রই বাজারে আসবে, বাণিজ্যিক নাম হচ্ছে রেমিভির। তো এই বিষয়টি রেমডিসিভির যেটা উৎপাদন এসকেএফ যেটা করলো, তো এই বিষয়ে যদি একটু বলেন যে এটা আসলে তারা কি নিয়ম কানুনের মধ্য দিয়ে গেছে, কিংবা একটি পত্রিকা আবার লিখেছে যে তাদের এই ধরনের কোনো অনুমোদন বা এই ধরনের কোনো দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো এবং তাদের যদি তৈরি করেও ফেলে, সেটা কি ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিনা, কিংবা সেগুলোর দাম কিরকম হবে বা হওয়া উচিত? না, তারা নিয়মের মধ্য দিয়ে হয়েছে, এটাকে আমি বলি এটাকে তাদের অনুমোদনটা তারা ডিসিপি জমা দিয়েছে, ডিসিপিতে, এবং এটার ভালো তদবির থাকায় 2-1 দিনের মধ্যেই পাস হয়েছে। অন্য সময় হলেও এটা পাস হচ্ছে, ভালো কাজ, এটা কিন্তু খারাপ না, এখানে উৎপাদন হবে, এটা ভালো জিনিস। সেটা তো দামের ব্যাপারটাই আমি যেটা সবসময় এখানে যুদ্ধ করছি, এটার এত দাম হওয়ার কোনো কারণ নেই, এটার দাম অর্ধেক হয়ে যাওয়া উচিত আজকে। তো এখানেই হলো সরকার যদি একটা করতো তাহলে এটার দামটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন আছে, এখন এসকেপ করেছে, বাকিরা হয়তো আনবে, আরো 2-4 জনে আনবে, আনার পরে তারা হবে। এটা তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু প্যানাসিয়া না, এটা কিন্তু একটা নিশ্চিত গ্যারান্টি নেই, এটাকে বলা হচ্ছে যে এটা সম্ভাব্য সুফল আনতে পারে, এটাই দাবি। জি, এই প্রসঙ্গে জনাব গোলাম মুর্তজা, যদি আপনি বলেন এই প্রসঙ্গে একটু, যে এটার প্রকৃত ঘটনাটা কি, এই ওষুধটি বাংলাদেশে প্রথম উৎপাদন করতে যাচ্ছে। না, এই ওষুধটি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন দেয়া হলো, তার প্রেক্ষিতে এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, এবং সেই বিশ্বাসযোগ্যতা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত কোনো ওষুধ নেই, এবং এটার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তার থেকে শুরু করে যারা বলছে যে এটাতে কাজ হয়, তো সেই হিসেবে এটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে, এটা বাংলাদেশের মানুষের সুফল ভোগ করবে, যতটুকুই ভোগ করুক সেটা ভোগ করবে, একটা ইতিবাচক দিক, ভালো দিক। আর আপনারা আসলে আজকের এই অনুষ্ঠানটিতে যে মানুষটিকে রেখেছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে রেখে যে আলোচনাটি করছেন, এই আলোচনাটি করে আসলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে জানা যাবে না। এখানে যে আমরা ওই আলোচনার জায়গাতে আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বা গণস্বাস্থ্য সম্পর্কে, বিশেষ করে উত্তর আমেরিকার যারা হয়তো এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের জন্য 2-1টি কথা বলি, আপনারা যদি অনুমতি দেন। জি জি, নিশ্চয়ই। সেটি হচ্ছে আপনারা যারা উত্তর আমেরিকাতে থাকেন, এরপরে যখন আপনারা কেউ একজন বাংলাদেশে আসবেন, বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে, কারণ সবাই তো এই বাংলাদেশ থেকেই গেছেন, আমরা তো এই বাংলাদেশেরই মানুষ। উত্তর আমেরিকাতে তো আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছেন যারা বাংলাদেশে। আপনারা যদি বাংলাদেশে আসেন, তাহলে যিনি বাংলাদেশের পরে আসবেন, এসে গণস্বাস্থ্যের যে নগর হাসপাতাল, সেই নগর হাসপাতালের গিয়ে ওইখানে একটা কিডনি ডায়ালিসিস সেন্টার আছে। আপনারা কেউ একজন, আমরা পৃথিবীতে তো বহু জিনিস দেখতে যাই, আপনারা কেউ একজন এসেই গণস্বাস্থ্য নগর হাসপাতালের কিডনি ডায়ালিসিস সেন্টারটা দেখবেন। আরো ভালো হয় আপনারা কানাডা থেকে আসার আগে যদি কানাডার কোনো একটি কিডনি ডায়ালিসিস সেন্টার দেখে আসেন, তুলনা করবেন না, কিন্তু ধারণা নেওয়ার জন্য সেটা একটু দেখে আসবেন, দেখে এসে বাংলাদেশের এই গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিডনি ডায়ালিসিস সেন্টারটা একটু দেখবেন। এই কিডনি ডায়ালিসিস সেন্টারটা আপনি দেখবেন, দেখার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ডায়ালিসিস সেন্টারটা তৈরি হচ্ছে মূলত গরিব মানুষের বিষয়টি মাথায় রেখে, বিবেচনায় রেখে। পৃথিবীর সবচেয়ে আধুনিকতম মেশিনটি সেখানে ব্যবহার করা হয়,
সার্বক্ষণিক ডাক্তার থাকেন, নার্স থাকেন, শুধুমাত্র কিডনির ডাক্তার নয়, তার হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া ঠিক রাখার থেকে শুরু করে সব রকমের ডাক্তার থাকেন সেখানে। বিনা পয়সার থেকে 1100 বা 2000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ফি দিয়ে সেখানে কিডনি ডায়ালিসিস হয়, যেখানে বাংলাদেশে সাধারণভাবে কিডনি ডায়ালিসিস করতে 5, 6, 7, 10,000 টাকা খরচ হয়, এবং এটি আধুনিকতম একটি ল্যাব। এটি হচ্ছে একটি দিক গেল। গণস্বাস্থ্য কেন্দ্র বা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে বুঝতে হলে এই একটি দিক দেখতে হবে। এই ঢাকা শহরে গরিব মানুষের চিকিৎসার কোনো হাসপাতাল নাই। সরকারি হাসপাতাল আছে, কিন্তু এর বাইরে গরিব মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। দুটি হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা হয়, একটি হাসপাতাল গণস্বাস্থ্য নগর হাসপাতাল, আর একটি ডাক্তার কামরুজ্জামানের কমিউনিটি হাসপাতাল মগবাজারে, যেটা, এই দুটি হাসপাতাল। এদের কত মানুষকে যে সেবা দেয়া হয় এটি আমাদের গণমাধ্যমে খুব বড় করে আসে না, এই চিত্রটি আসে না, কিন্তু এই চিত্রটি আসার কথা। আপনারা বিমার সুবিধায় থাকেন, বিমার সুবিধায় উন্নত বিশ্বে যারা থাকেন সেই বিমা সুবিধার সুযোগ পেয়ে থাকেন, সুবিধা পেয়ে থাকেন, চিকিৎসা পেয়ে থাকেন। বাংলাদেশে যে আজ থেকে বহু বছর আগে 10 টাকা বা এরকম একটা টাকা দিয়ে বিমা করে গরিব মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যায়, এই কাজটি বহু বছর আগে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র করছে। এই যে আমাদের সামনে যে এই যে অগোছালো একজন মানুষ বসে আছেন, যার নিয়ে আমরা নানা রকমের ব্যস্ত হয়ে পড়ি, এই মানুষটি এই 10 টাকার বিমা করে গরিব মানুষের চিকিৎসা ব্যবস্থা করে। এটি কিন্তু একজন দুইজন নয়, এটি হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যে কেউ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন। এরপরে যদি আপনারা কেউ বাংলাদেশে আসবেন, তারা যদি মনে করেন যে গণস্বাস্থ্য কেন্দ্রে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের একজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো, দেখতে একটি জায়গা যে বাংলাদেশে এরকম। এই ঘটনাগুলো আমি বলছি এই কারণে যে বাংলাদেশ পারে, বাংলাদেশের মানুষ পারে। তার প্রমাণ হচ্ছে একটা গণস্বাস্থ্য কেন্দ্র, তার প্রমাণ হচ্ছে একটা কমিউনিটি হাসপাতাল, তার প্রমাণ হচ্ছে একটি কিডনি ডায়ালিসিস সেন্টার, তার প্রমাণ হচ্ছে এদেশে এই যে করোনার কিটের উদ্ভাবন। এই এই জায়গাটি আমাদের একটু আস্থা রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার। বিশ্বাস রেখে এই জায়গাটিতে আমাদের কাজ করা দরকার। যেমন বাংলাদেশের মানুষ পারে। একটু আগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতির কথা বললেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একটা ক্ষোভ আছে, রাগ আছে, বিরক্তি আছে, সেটি হচ্ছে ওষুধের দাম তিনি যেভাবে রাখতে চেয়েছিলেন সেইভাবে রাখতে পারেননি। আমি তার ক্ষোভের সঙ্গে একমত পোষণ করেও বলছি, বাংলাদেশে বর্তমানে ওষুধের যে অবস্থা, ওষুধ প্রস্তুতের যে সক্ষমতা, এটি তো একটি বিস্ময়কর ব্যাপার। বাংলাদেশের 17 কোটি মানুষের প্রায় 97% ওষুধ বাংলাদেশ নিজেরা তৈরি করে, এবং পৃথিবীর বহু দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে, এবং বাংলাদেশের ওষুধের মান নিয়ে কিন্তু খুব একটা প্রশ্ন নেই। বাংলাদেশের অন্যান্য জিনিসের মান নিয়ে যেরকম অনেক প্রশ্ন আছে, ওষুধের মান নিয়ে কিন্তু সেরকম কোনো প্রশ্ন নেই। 1982 সালের যদি ওষুধ নীতি না হতো, এই যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো এরকম অগোছালো মানুষ যদি পাগলের মতো ওইটার পেছনে শ্রম না দিতেন, সেই সময়ের বিচিত্রা শাহাদত চৌধুরীরা যদি সঙ্গে না থাকতেন, তাহলে আজকে এই যে সংকটময় সময়ে মহামারীর কথা আমরা টেস্ট করতে পারছি না বলে হাহাকার করছি, বাংলাদেশে এইরকম সময়ে সাধারণ ওষুধের জন্য একটা হাহাকার লেগে যেত। আমরা ওষুধ পেতাম না যদি 1982 সালে ওষুধ নীতি না হতো, যদি বহুজাতিক কোম্পানিগুলোকে দেশ থেকে সরিয়ে দিয়ে দেশের কোম্পানিকে বিকশিত হওয়ার না যেত, তাহলে 97% ওষুধও বাংলাদেশে তৈরি হতো না, আর আমরা বাংলাদেশের মানুষ ওষুধও পেত না। ওষুধের জন্যই বাংলাদেশে মহামারী লেগে যেত। অর্থাৎ একজন মানুষ যে কত কিছু হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বহু বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছিলেন একটি বক্তৃতায়, বুয়েটের একটি বক্তৃতায়, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ সবকিছুই করতে পারে, আমরা সবকিছুই করতে পারি। তো সরকারের কাছে আমরা কি চাই? সরকারের কাছে আমরা একটি কাজই চাই, যে আমাদেরকে বাধা দিবেন না, পথে বাধা সরিয়ে দেন, তাহলেই বাংলাদেশের মানুষ সবকিছু করতে পারবে। এটি হচ্ছে মূল কথা। সরকারের কাছে কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র কোনো টাকা, সরকারের কাছে কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র বলেনি যে আমাকে প্রণোদনা দেন। ব্যবসায়ীরা যেরকম চায়, পোশাক শিল্পীরা যেরকম চায় যে আমাকে প্রণোদনা দেন, গণস্বাস্থ্য কেন্দ্র বলেছে আমাদের বিজ্ঞানীরা কিট আবিষ্কার করেছে, পরীক্ষা করে অনুমোদন দেন, পরীক্ষা করে দেখেন যে এটি ঠিক আছে কিনা। এটি হচ্ছে পথের বাধা। এই পথের বাধাটা সরিয়ে দেয়া হচ্ছে রাষ্ট্রের কাজ। পথের বাধাটা সরিয়ে দিয়ে রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণকে সামনে এগোতে দেয়া। এখন সেই জনগণের মধ্যে ডাক্তার জাফরুল্লাহ থাকবেন, সেই জনগণের মধ্যে ডক্টর ইউনূস থাকবেন, সেই জনগণের মধ্যে একজন হালিম মিয়া থাকবেন, তিনি টরন্টোতে অবস্থান করলেও তিনি যদি কানাডার সিটিজেন হয়েও থাকেন, তার মূল ঠিকানা বাংলাদেশ, তিনি থাকবেন, আমরা থাকবো।
শ্রমিকরা থাকবে, মালয়েশিয়ার শ্রমিকরা থাকবে, সবাই একমতের হবেন না। কেউ ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে পছন্দ করবেন, কেউ ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনা করবেন। আমার এই কথা যারা শুনছেন, কেউ পছন্দ করছেন, কেউ হয়তো গালি দিচ্ছেন, কেউ পছন্দ করছেন, কেউ হয়তো মনে করছেন যে আমি বেশি কথা বলছি। এই মতামতটা থাকবে, সরকারকেও এই বিষয়টি বুঝতে হবে। তার কাজের কেউ প্রশংসা করবেন, কেউ সমালোচনা করবেন। সরকারের সমালোচনা একজন ব্যক্তির আমার চেয়ে বা একজন জাফরুল্লাহ চৌধুরীর চেয়ে, বা আপনি যখন এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন, আপনার অনুষ্ঠান উপস্থাপনা করে দেখে কেউ বলবে যে উনি ভালো করছেন, কেউ বলবে যে না আপনি খারাপ করছেন। দুটোই আপনার শুনতে হবে, শোনার মানসিকতা থাকতে হবে, সহ্য করার ক্ষমতা থাকতে হবে, ধারণ করার ক্ষমতা থাকতে হবে। এটা ব্যক্তির পর্যায়ের কথা বলছি। আর রাষ্ট্রের হচ্ছে সর্বজন সহ হইতে হয়। তীব্র সমালোচনা আসবে, সেই সমালোচনাটাকে সহ্য করে কাজ করতে হবে। একজন আলোচনা করলো, সেই সমালোচনার কারণে আপনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ওই সাংবাদিককে পিঠমোড়া করে বেঁধে অসম্মান করবেন, এটা রাষ্ট্রের কাজ হতে পারে না। রাষ্ট্রকে সহনশীল হতে হবে, মানুষকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে, কথা শুনতে হবে। যেমন আমি না করছি বা আমরা সমালোচনা করি, আমার আলোচনা কিন্তু বিরোধী দলের যে সরকার পতনের আন্দোলন, আমার সমালোচনা কিন্তু বিরোধী সরকার পতনের আন্দোলন নয়। আমার সমালোচনা হচ্ছে সরকার কাজ করবে, সরকারের কাজ করতে হলে যে জায়গাতে সে ভুল করছে, আমার দায়িত্ব যে আপনি ভুলটা সংশোধন করেন। সেই কারণে আমরা সমালোচনা করি। আমরা সরকারের পতনের জন্য সমালোচনা করি। এই প্রসঙ্গে সরকারের পতন হবে, কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না সেটা করবে রাজনৈতিক দল, সেটা তো কাজ না। আমার কাজ হচ্ছে কোনটা সত্য সেটা বলা। সত্যটা তো সরকারকে শুনতে হবে, এইটুকু সহনশীল তো সরকারকে হতে হবে, জনগণের তো সরকারের বিবেচনায় নিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার কমাতে হবে, বন্ধ করতে হবে, বাতিল করে এই সমস্ত আইন। জি, এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ করতে হয় যে জানতে চাই যে পশ্চিমা 7 রাষ্ট্রদূত টুইট করেছেন এবং সেটি পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন এবং সমালোচনা করেছেন। আসলে পশ্চিমা রাষ্ট্রদূতদের কি এই ধরনের আমাদের ওনারা যেটা বলছেন যে আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এই ধরনের টুইট করার কোনো অধিকার আছে কিনা, এবং এ প্রসঙ্গে আপনার কি মত? আমি নিঃসন্দেহে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার সঙ্গে আমি একমত যে পশ্চিমা রাষ্ট্রদূত হোক বা যে কোনো দেশের রাষ্ট্রদূত হোক, রাষ্ট্রদূতরা কেন আমাদের নিজস্ব বিষয় নিয়ে কথা বলবেন, এর সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের রাজনীতিবিদদের কাছেই, রাষ্ট্রদূতরা যে আজকে কথা বলছেন, আমরা সেই কথা বলার সুযোগ তৈরি করে দিচ্ছি কেন? সরকার সেই কথা বলার সুযোগ তৈরি করে দিচ্ছে কেন? সরকার কেন একজন সাংবাদিককে পিঠমোড়া করে বাঁধছে? আজকেও গার্ডিয়ান কেন বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে কাজলের উপরে? তাহলে এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণের কথা বলি, আমার একটি কথায় বা একজন কার্টুনে যদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাহলে গার্ডিয়ানের মতো একটি পত্রিকা যখন বিশাল করে প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশে সাংবাদিক নির্যাতন চলছে, তো এটাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না? সরকারের তো এই বিষয়গুলো বুঝতে হবে। রাষ্ট্রদূতের যে এই কথা বলার সুযোগ, এই কথা বলার সুযোগটা আমাদের রাজনীতিবিদরা তৈরি করে দেন। যখন যারা বিরোধী দলে থাকেন তখন তারা রাষ্ট্রদূতদের কাছে গিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, তদবির করেন, দাবি জানান। তো আপনারা নিজেরা আপনাদের অবস্থান ঠিক করেন। সরকারি দল হোক বিরোধী, কেউ রাষ্ট্রদূতদের কাছে গিয়ে আপনারা করবেন না, আপনারা নালিশ করবেন না। আর আপনারা সমাজে যা অন্যায়, সমাজে যা নিপীড়নমূলক হয়ে যায়, আপনারা সেই সমস্ত আইনের ব্যবহার করবেন না। তাহলেই তো রাষ্ট্রদূতরা কথা বলার সুযোগ পায় না। এইখানে আওয়ামী লীগেরও দায় আছে, বিএনপিরও দায় আছে, সংশোধন করতে হবে। মাঝে মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এই সমালোচনা কোনো ভূমিকা রাখবে না যদি আমরা নীতি পরিবর্তন করি। অবশ্যই আমরা চাই না যে রাষ্ট্রদূতরা আমাদের বিষয় নিয়ে কথা বলুক। আর একটি কথা আসে যে আমার রাষ্ট্রদূত কি টরেন্টোতে বসে জাস্টিন ট্রুডোর সমালোচনা করতে পারবেন না বা কানাডিয়ান সরকারের সমালোচনা করতে পারবেন না? পারবেন না। কিন্তু কানাডিয়ান সরকার তো এই সুযোগ আপনাকে দিচ্ছে না। কানাডিয়ান সরকার তো বাংলাদেশের কাছে এসে দাবি জানাচ্ছে না যে দেখো আমার উপর নির্যাতন করা হলো, আমাকে নিপীড়ন করা হচ্ছে, আমার দেশের গণতন্ত্র ঠিক থাকলো না, ভোট ঠিক থাকলো না, জনগণের অধিকার ঠিক থাকলো না। এই প্রসঙ্গগুলো তো কানাডা বা অন্য দেশে আলোচনা হয় না। আমরা এই সুযোগগুলো তৈরি করে দেই কেন? এই জায়গাটিতে ক্ষুব্ধ হওয়ার আগে আমি মন্ত্রী আমাদের প্রিয় মানুষ, আমার খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ, উনি বহুবার বাইরে ছিলেন, বহু জায়গায় আমাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু তার কাছে অনুরোধ যে আপনারা এই নীতি পরিবর্তন করেন। কেন এই সমস্ত কথা রাষ্ট্রদূতরা বলছেন এই বলার পথটা বন্ধ করেন, সুযোগটা বন্ধ করেন, সেই জায়গাতে আপনারা নিজেদের সংশোধন করেন, তাহলেই তো রাষ্ট্রদূতরা আমাদের নিয়ে কথা বলতে পারবে না। আর একটি বিষয় হলো আপনার দূতদের উপরে বা সেই সমস্ত দেশের উপরে নির্ভরশীলতা থাকে, যার উপরে আপনি নির্ভর করবেন, যার উপরে আপনার নির্ভরশীলতা থাকবে, সে তো আপনার সুযোগ নিয়ে আপনার প্রয়োজনে বা প্রয়োজনে যখনই হোক সে তো কথা বলবেই। এই কথাগুলো তো আপনাকে শুনতে হবেই।
জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে যদি জানতে চাই যে সার্বিকভাবে এ বর্তমানে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এবং কোথায়, কোথায় ত্রুটি রয়েছে? এই কথা বলার আগে আমি এইজন্যই বলছি যে বহু বছর পরে বর্তমানে এমন একটি দুর্যোগ পৃথিবীতে এসছে যে প্রায় প্রতিটি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগের উপরেই সবচেয়ে বেশি চাপ এসে পড়েছে এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি এখন, সবার নজর এখন স্বাস্থ্য ব্যবস্থার দিকে। তো আপনি যদি, আপনার কাছে যদি এইভাবে প্রশ্নটি করি যে আপনি যদি দেশের স্বাস্থ্যমন্ত্রী হতেন, আমি জানি না আপনার কাছে কখনো প্রস্তাব এসেছিল কিনা, তো আপনি হলে আপনি কি কি প্রায়োরিটির ভিত্তিতে, যে অবস্থায় আছে সেই অবস্থায় কোন কোন প্রায়োরিটির ভিত্তিতে এখন আপনি পদক্ষেপগুলো নিতেন, যদি একটু আপনি সেই দৃষ্টি থেকে বলেন। দেখেন, এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই করোনার বিষয়টাই যদি চিন্তা করে দেখেন, কানাডা আর আমেরিকার তফাৎটা, মৃত্যু হার, বিভিন্ন পদ্ধতি। তার মানে কি, কানাডাতে দুটা দেশেই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আছে। আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্স হলো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স, যার ফলে সেখানে 47 মিলিয়ন লোক হলো উইদাউট হেলথ ইন্স্যুরেন্স। আরও 30 মিলিয়ন আছে তাদের ইনএডুকেট হেলথ ইন্স্যুরেন্স। এবং আমেরিকার প্রিজেন্সের অর্ধেকের বেশি লোক জেলে আছে, তারা হসপিটালে ফ্রড করেছে, হেলথ ইন্স্যুরেন্সের নাম ভাঙিয়েছে, বিল দেয় না, ইত্যাদি ইত্যাদি। স্বাস্থ্যগত কারণের এই একটা আমেরিকায়, আর আপনারা পাচ্ছেন কানাডা, আপনাদের তো আছে জানি। বাংলাদেশে আজকে যে দুরবস্থা, বাংলাদেশে স্বাস্থ্য, বাংলাদেশে বিল্ডিং আছে কিন্তু সেখানে স্বাস্থ্য ব্যবস্থাপনা নেই। আমাদের ইউনিয়ন পর্যায়েও বিল্ডিং আছে, সেটার ব্যবহার নাই, ডাক্তাররা সেখানে অনুপস্থিত থাকছে। সেটার জন্য আপনারা অনেকে জানেন না, আমি একটা স্বাস্থ্যনীতির সাথে জড়িত ছিলাম 1990 সালে। সেই স্বাস্থ্যনীতিটা পার্লামেন্ট পর্যন্ত পাস হয়েছিল, যেগুলি আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতাম কি করতাম সেখানে দাঁড়িয়ে ছিল। সেটা পার্লামেন্টে অনুমোদিত হয়েছিল। সেটা সেটা কিছুই না। কোন সরকারের আমলে এটা? এরশাদ সরকারের আমলে, আচ্ছা। এরশাদ সরকারের আমলে অনুমোদিত হয়েছিল, পার্লামেন্টে অনুমোদিত হয়েছিল। সেখানে সেটাতে ছিল যে সবাই ডাক্তাররা একটা জায়গাতে, মোটামুটি আপনারা যেভাবে দেখেন স্থানীয় শাসন ব্যবস্থায় তারাই নিয়োগ দেবে, তারাই উন্নতি দেখবে। অপরপক্ষে আছে ডাক্তারদেরকে, তাদের যেহেতু খাটনি বেশি, তাদেরকে ডবল করে দাও তাদের ইনসেন্টিভ, তাদের অবসরপ্রাপ্তের বয়স 65 বছর করে দাও। এটা আমি বলছি 1997 সনের কথা। কত আগে আমরা চিন্তা করেছি বুঝে দেখেন। আজকে আমরা মনে করেছি যে আজকে যদি গ্রামের মানুষ স্বাস্থ্য না পায়, তাহলে দেশ কেবল মুখে রক্ত সঞ্চার হলে তাকে স্বাস্থ্য বলা চলে না, ওটা মৃত্যুর লক্ষণ। এখন তাই আমাদের হয়েছে, আমাদের বড় বড় বিল্ডিং হচ্ছে, সবকিছু ঢাকা ঢাকা ঢাকা, ফলে ঢাকাতে যানজটের জট, চিকিৎসা জট, সব জটে। এটার একমাত্র উপরে বিকেন্দ্রীকরণ এবং স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া, নির্বাচিত সুশাসন, এছাড়া কোনো পথ নেই আমাদের। সুতরাং সেগুলিতে এইটাতে তাহলে হতো কি, আজকে যদি আমি যেটা বঙ্গবন্ধুকে বুঝিয়েছিলাম, যেটা আপনাদের দেশে যেমন কি ধরেন আজকে বিভিন্ন স্টেট আছে ক্যানাডায়, তখনকার দিনে আমি বুঝিয়েছিলাম যে ওই দেশের মতো বাংলাদেশকে আপনি 65টা স্টেটে ভাগ করেন। উনি জেলা করেছিলেন, আমার শব্দটা দরকার, ওনার সবকিছু বুঝাতে উনি চেয়েছিলেন বিকেন্দ্রীকৃত। আজকে স্বাস্থ্য ব্যবস্থা হবে না যখন আজকে সবাইকে, আজকে এই যে এক মহামারীই আমাদের প্রমাণ করে কি এটা সম্পূর্ণভাবেই হতে পারে। আজকে আপনাদের তুলনায় ব্রিটেনের হার বেশি কেন? তার কারণ হলো ব্রিটেন তার ন্যাশনাল হেলথ সার্ভিসকে অবজ্ঞা করেছে, তার ইনভেস্টমেন্ট কমিয়েছে সেখানে, যাতে সেই কারণেই আজকে বিভিন্ন যে অবস্থা, এটা আপনার এখানে অল্প সময়ে বোঝা যাচ্ছে। বাংলাদেশে এইটা কাজটা করাটা আমার হিসাবে এইসব সবই সোজা কাজ। একটা স্বচ্ছ সরকার থাকতে হবে, সরকারের একটা উন্মুক্ত মন থাকতে হবে। আমি যেটা মর্তুজার সাথে যোগ করতে চাই, আজকে আমারও অবশ্য খারাপ লাগে বিদেশিরা, কিন্তু একটা কথা হলো, কোথায় যদি আগুনে পুড়তে থাকে তখন আমি কি বলবো তুমি সাহেব পানি নিয়ে আইসো না? আজকে আমাদেরকে এই যে লজ্জাস্কর অবস্থায় সাংবাদিককে একটা করেছে। এখন যদি কেউ যদি আমার প্রাইম মিনিস্টারকে নিয়ে যদি আমি বলি যে আপনাকে এই শাড়িতে না হইয়া ওই শাড়িতে সুন্দর দেখা যায়,
এটা কি অপরাধ হবে? আপনি বলবেন যে এইটাতে অবশ্য আপনি ঠোঁটে রং লাগাইয়েন না, আপনি এমনি সুন্দর আছেন, আপনার আপনার হাসিটা বক্তব্যটাই ভালো। তো এটার জন্য আমাদের সহনশীল হতে হবে। একটা কার্টুন আজকে এখানে তারা কত রকমের কার্টুন করে। আপনি আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেই আপনাকে নিয়ে কার্টুন লিখছে। তাদের খোলা মনে শুনতে হবে, মনটা খুলে দেন। খুলে দিলেই দেশের সত্যি আমি নিশ্চিত হাসিনা দেশের ভালো করতে চান। আমি কিন্তু সেটা বাইবল চাই, ওনার সদিচ্ছা আছে, কিন্তু কোনো সদিচ্ছা উনি কাজে পরিণত করতে পারছেন না। কেননা আমলাতান্ত্রিকতায় সব বাধা পড়েছেন উনি। পলিটিশিয়ানদেরকে না করে, যে কথাটা মুর্তজাও বলেছে, সবাইকে নিয়ে কমিটি না করে উনি আমলাকে করেছেন প্রধান। সে আমলা কোথায়? সে ঢাকা শহরে বসে থাকে, মধ্যে সধ্যে যে ট্যুর দিয়ে আসে। এটা দিয়ে কখনো উন্নতি হবে না। পলিটিশিয়ানদেরকে যারা ব্যবসায়ীকে রাজনীতিবিদ করলে হবে না। পলিটিশিয়ান আজকে রাজনীতিবিদ একটা পেশা, মহান পেশা। যারা যে মানুষের ভালো করতে চায়, সেবা করতে চায়, তাদের আসার জন্য একটা সুযোগ করে দিতে হবে। আর সাংবাদিককে মুখ খুলে লিখতে দিতে হবে। সে আমার বিরুদ্ধে লিখুক, যে আমার কথা বলুক যে এই লোক তো এটা ঠিক করতে পারে না, আমার সবকিছু ভালো না বলতে পারে, তাতে কি হলো? সে আমাদের আমার সমালোচনাটাকেই আমার সবচেয়ে বড় বন্ধু। তার থেকে আমি শিখি যে কি হচ্ছে। রাজনীতিবিদদের সহনশীল হতে হবে। আজকে এটাকে এই জায়গাতে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করা কোনো কঠিন না। আমি প্রতিবারেই উনাকে বলেছি যে আপনি ডাক্তারদেরকে নিচের থেকে, সে যারই হোক, নির্মল থেকে শুরু করে উপর পর্যন্ত, ডাক্তারকে কেবল বললেই হবে তুমি 3টা বছর ওই গ্রামের ইউনিয়ন সেন্টারে কাটিয়ে আসো, তারপরে তুমি পোস্ট গ্রাজুয়েট করতে পারবা। কেউ না গেলে কেউ করতে পারবে না, তুমি চাকরি না করলেও না। তাহলেই তারা বাধ্য হবে। নিয়মের মধ্যে ব্যতিক্রম এইসব জায়গায় হলো কি, এইসব প্রফেশনালতে এটা একটা সুবিধাবাদী। হাজার হোক আমরা ভালো খেয়েছি, ভালো হয়েছে, অবস্থাপন্ন বাড়ির থেকে এসেছি, আমরা সবচেয়ে সহজেই সুবিধাটা নিতে পারি। ওই যে আপনারা বললেন মুক্তিযুদ্ধের সময় একজন কনসালটেন্ট গেলেন, উনি গিয়ে কলকাতায় প্র্যাকটিস শুরু করে দিলেন। এখানে তখনকার দিনেও বাংলাদেশে 4000 ডাক্তার ছিল, সেখানে 20 জন ডাক্তারও যায়নি। সেখানে আমাদেরকে ছাত্রদেরকে দিয়ে করতে হয়েছে। তো এটা হচ্ছে প্রফেশনাল আমাদের কথা। আমিও অবস্থাপন্ন বাড়ির ছেলে, এটা না করে তো লাভ নেই। আজকে সে কথাকে, আজকে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমাদের মাত্র 8 জন ছেলে মেয়ে, 7টা ছেলে আর একটা মেয়ে, আমরা ঢাকার থেকে সব লেখাপড়া করেছি। আর বাকি 92 জন এসেছিল গ্রামগঞ্জ থেকে, অখ্যাত জায়গা থেকে। আজকে সেই মেডিকেল কলেজে 10 জনও গ্রামের ছেলে মেয়ে আসতে পারে না। এই অবস্থার পরিবর্তন না হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হবে না। ওষুধের ব্যাপারে, ব্যবসায়ীদের ব্যাপারে মনে রাখতে হবে এটা কুকুরের লেজ সবসময় বাঁকা হয়ে যাবে। সুতরাং সেটাকে নিয়ম দিয়ে ধরে রাখতে হবে। সেই জন্য ওষুধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করতে হবে, লাভ দিতে হবে তাকে। লাভ না দিলে ব্যবসা করতে পারবে না, লাভ না দিলে গবেষণা করতে পারবে না। এইটাতে কিন্তু তাকে খুলে দিতে হবে। এখানে মিডিয়াকে, উন্মুক্ত মিডিয়া আমাকে দেখতে পারতে হবে, যে প্রশ্ন করতে পারবে লাফলাই আপনার ওখানে এই ওষুধের দাম এখনো এত কেন, আরো কমানো যায় না? এই কিটের দাম 300 টাকা থেকে কমবে না কেন? আপনি হিসাব দেন। কোথায় আপনার ব্যর্থতা জানতে চাই। এইটা আজকে আমরা আশা করি যদি এই কিটের দিয়া আমি মানসিক শান্তি পেলে আমরা 70 ডেঙ্গুর কিটটাও বের করে নিয়ে আসবো। ডেঙ্গুর কিটটা তো সেটা 250 টাকাও লাগবে না, সেটা আরো কম দামে ডেঙ্গুর কিট দেবো দেশবাসীকে। তো তাইলে দেশবাসী আর কোনো অস্থিরতায় ভুগবে না, অশান্তিতে ভুগবে না। এখন লাস্টে আমি আপনাদের মধ্যে সময় চাইছি, আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যারা বিদেশে আছেন, বাংলাদেশে কিন্তু সামনে একটা দুর্ভিক্ষ মতো অবস্থা আসতে যাচ্ছে। মানুষের চাকরি বাকরি বিভিন্ন কারণে আছে। আপনারা যে যা পারেন এটাকে সাহায্য করেন। আমার মতে খাদ্য দিলেই তারা বাড়িতে থাকবে। রেশন 2 কোটি পরিবারকে এখানে রেশন দেওয়া দরকার, এবং সরকারি গুদামে 16 লক্ষ টন আছে। কৃষকের ধানটা সরকারকে কিনতে হবে, তাহলে সে ন্যায্য মূল্য পাবে, তাহলে কৃষকের আবার আগামীবারে উৎপাদন বাড়বে। এইগুলির ব্যাপারে আপনাদের মধ্যে আলোচনা হওয়া উচিত। আপনারা এই দেশবাসীর জন্য এখন যেমন আপনারা সচেতন হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে জনাব গোলাম মুর্তজার কাছে যাব একটি প্রশ্ন করে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন প্রবাসে যে কালকে একটা রিপোর্ট দেখলাম যে কর্মীদের তাড়াতে মরিয়া সৌদি সহ মধ্যপ্রাচ্যের 8টি দেশ। সো এই সংকটটা কিভাবে মোকাবেলা করা সম্ভব, এবং এখানে এইটাকে আপনি কিভাবে দেখছেন এই নিউজটাকে?
আমি আমি সংবাদ আপনার প্রশ্নের প্রথম অংশটা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? যারা বিদেশে আছে, প্রবাসী যারা, তাদেরকে বিভিন্ন সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদেরকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রবাসী এই শ্রমিকরা। এই এই সংবাদটি বাংলাদেশের জন্য খুবই উদ্বেগজনক সংবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, সৌদি আরব সহ অন্যান্য দেশ থেকে যেহেতু এই শ্রমিকদের, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, সেই সমস্ত শ্রমিকদের বের করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সত্যি সত্যি যদি এটা করা হয় এবং বাংলাদেশ এই ধকল কাটিয়ে ওঠা বাংলাদেশের জন্য খুব কঠিন হবে, কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হচ্ছে তাদের প্রবাসীরা। বিশেষ করে মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সব পাঠিয়ে থাকেন বাংলাদেশে। সেক্ষেত্রে সেখান থেকে যদি 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ মানুষ যদি ফেরত আসে, প্রথমত কথা এই মানুষদের আয় আর বাংলাদেশে আসবে না, দ্বিতীয়ত কথা এই মানুষদের বাংলাদেশে ওই অর্থে কোনো কাজ নেই। সুতরাং সব মিলিয়ে একটা বিপর্যয়কর অবস্থা তৈরি হবে। আমাদের সরকারের উচিত এই মুহূর্তে, এখন থেকেই, যে সমস্ত দেশ এরকম নীতি নেয়ার চেষ্টা করছে সেই দেশগুলোর সঙ্গে বসা, সেই দেশগুলোর সঙ্গে আলোচনা করে যাতে এরকম সিদ্ধান্তের জায়গাতে না যাওয়া হয় সেটা দেয়া। আরেকটি বিষয়, এখন যারা কাজ হারিয়ে বিদেশে বিপদে আছেন, বিশেষ করে আপনারা উত্তর আমেরিকাতে যারা আছেন তারা হয়তো বিষয়টি এটা বুঝবেন না, বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা এই সমস্ত দেশে আমাদের যে মানুষগুলো আছেন যারা কাজ হারিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, তাদের পাশে আমাদের সরকারের দাঁড়ানো দরকার। প্রবাসী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে বলেছিলেন যে প্রবাসীরা 30-35 বিলিয়ন ডলার পাঠান বাংলাদেশে। প্রয়োজন হলে $1 বিলিয়ন এখন বাংলাদেশ থেকে ওই সমস্ত দেশে নিয়ে যাওয়া দরকার। প্রয়োজনে নিয়ে গিয়ে সে দেশের, বাংলাদেশের যে নাগরিকরা কষ্টে আছেন তাদের সহায়তা করা দরকার, এবং ওই দেশের সরকারকে বোঝানো দরকার যে বিপদের সময় আমার দেশের নাগরিককে তোমার কিছু করতে হবে না, আমার দেশের নাগরিককে আমরাই খাওয়াবো, কিন্তু তাদেরকে ঠিক মতো তুমি থাকতে দাও, আবার স্বাভাবিক অবস্থায় যখন তোমরা ফিরবে তখন যাতে আমার নাগরিক কাজ করতে পারে। এরকম একটা কি বলবো, মানে খুব যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করা দরকার। এইখানে বসে খালি ভাবলে হবে না যে পাঠিয়ে দিতে পারে সেই খবর আমরাও জানি। পাঠানো কি করে ঠেকানো যায়, মানুষ যাতে অভিজ্ঞভাবে আছে তার কি করে দাঁড়ানো যায়, আর তো সামর্থ্য আছে। আমার যদি প্রবাসীদের পাঠানো টাকা যদি আমার ব্যাংকে থাকে, সেটা নিয়ে যদি আমি গর্ব করতে পারি, তাহলে আজকে যে প্রবাসী বিপদে আছেন তার পাশে আমি দাঁড়াতে পারবো না? আমি $30 বিলিয়ন থেকে $1 বিলিয়ন খরচ করলে আমার কি হবে? $1 বিলিয়ন তো সে আবার $30 বিলিয়ন পাঠিয়ে তো ফেরত দিবে। এই সংকট তো সারা জীবন থাকবে না, এই সংকট তো আবার কেটে যাবে। আমাদের এখন উচিত হচ্ছে অবিলম্বে প্রবাসী, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য, এশিয়া বা এইরকম দেশে আছে, একেবারে সাধারণ কাজের সঙ্গে সম্পৃক্ত, তাদের পাশে দাঁড়ানো দরকার। জি, অনেক 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 ধন্যবাদ আপনাকে জনাব গোলাম মুর্তজা এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আপনারা কি শেষ মুহূর্তে আর কিছু বলতে চান? আমরা শেষ করে দিচ্ছি অনুষ্ঠান। আমি একটা কথা বলতে চাচ্ছি, জি, মুর্তজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের এই 1 কোটি লোকের একজন লোক যেন ফেরত না আসে। আমি আবার রিপিট করছি, আমাদের উচিত হবে, আমার প্রাইম মিনিস্টার এইসব জায়গায়, বিশেষ করে এইসব আরব দেশ সমূহ, মুসলিম দেশ সমূহ রয়েছে, তারা যেখান থেকে ফেরত আসবে সেখানে তাদেরকে যেয়ে বুঝিয়ে বলা যে আমরা এখান থেকে টাকা দিয়েছি, তোমার কোনো সাহায্যের দরকার নেই, 1 বিলিয়ন 2 বিলিয়ন আমরাই পাঠিয়ে দেবো, আমাদের যেখানে আমাদের উদ্বৃত্ত যেটা আছে তাদের ভিতর দেওয়া টাকা। এই প্রবাসীরাই তো এই দেশকে গড়েছে, উন্নয়নের বিরাট একটাই। এটাকে আমি মনে করি মুর্তজার কথা খুব গুরুত্ব দিয়ে নেওয়া উচিত। সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে এইসব দেশে দেখা করা যে, বিশেষত আমার প্রধানমন্ত্রী, আমি মনে করি যে প্রধানমন্ত্রী যদি সৌদি আরবিয়া, কাতার, কুয়েত এইসব জায়গা পরিভ্রমণ করে বলেন, যে এপিল করেন দুটাই হিসাবে, তুমি এটা 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 একটা অমানবিক কাজ হবে, তোমার বিপদের সময় আমি চাই না যে তুমি তাকে আনএমপ্লয়মেন্ট ভাতা দাও বা কিছু দাও, সেই টাকা আমরাই দেবো, কিন্তু এখন পাঠিও না। আমরা তারা থাকলে তোমার যখন সুদিন আসবে তখন তোমারই তো কাজ করবে, তোমার উন্নয়নও তো আমাদের লোকেরা কাজ করেছে, কেবল আমাদের উন্নয়নে না। তো এইটাকে আমার মানে এখন থেকে বাংলাদেশ সরকারের একটাই অসুবিধা হলো কি, তারা বড় দেরিতে বুঝে। যেমন এই যে রোহিঙ্গা প্রবলেমটা ছিল, আমি বারে বারে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী চীনে যান, তাদেরকে না ঠেকাতে পারলে তারা অন্যদিকে চলে যাবে, ভারতের কথা শুনবেন না, ভারতের দুর্বুদ্ধিতে আমার সর্বনাশ হবে। সুতরাং সেই জিনিসটাকে আমার মনে হয় আমার একই আপিল, গভর্নমেন্ট যেন ওনাদের না আসে, ওনাদের বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে আমার প্রবাসীদের করা হয়, এবং তাদেরকে আমরাও, তারা যেইটা আমাদেরকে যখন ভালো রেখেছে তার এই বিপদের সময় আমরা দাঁড়াতে চাই।
অনেক অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আপনার এই অবস্থায় এই ধরনের একটি সংকটকালীন সময়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জনাব গোলাম মর্তুজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকেন, আপনারা সবাই দুজনেই ব্যস্ততার মধ্যে থাকেন, তো তারপরেও সময় দিয়েছেন কানাডা বাঙালি বাংলাদেশি যারা রয়েছেন তাদের জন্য এবং সারা বিশ্ব থেকে যারা দেখছেন তাদের সকলের জন্য, এবং যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরাও চাইবো যে সরকার, এই দেশটি আসলে আমাদের সবার, আমরা যারা প্রবাসে থাকি আমরা আমাদের দেশের জন্য আমাদের বিশাল টান রয়েছে, সেটা আপনারা জানেন, এবং যারা বাংলাদেশে আছেন প্রত্যেকেরই দেশপ্রেম রয়েছে। আমরা সেই দেশপ্রেমের দৃষ্টিভঙ্গি থেকেই আমরা বলবো যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তথা গণস্বাস্থ্য কেন্দ্রের যে র্যাপিড টেস্টিং কিট রয়েছে সেই বিষয়ে সরকার দ্রুত একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং আশা করি সেটা গণমানুষের, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি জাতির জনকের কন্যা, তো আমরা সেভাবেই আশা প্রকাশ করব যে তিনি সেভাবেই সেই দৃষ্টিভঙ্গিতেই দেখবেন, বিষয়টা দ্রুত সুরাহা হবে বা মানুষের কল্যাণে আসবে, এবং প্রবাসে যারা রয়েছেন, প্রবাসী যারা ফিরে আসবেন তাদের সম্পর্কে যে কথাগুলো জনাব গোলাম মর্তুজা বললেন, আশা করি সরকার সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।